দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে আমাদের কেমিক্যাল কাইনেটিক্সের সেকেন্ড পার্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। বেসিক্যালি জ্যামের ক্লাস 2023 এর জন্য যারা, তাদের আজকে হচ্ছে লেকচার 7 পড়ানো হবে। হচ্ছে 7 না 6 বলো তো, কি জানি। কেমিক্যাল কাইনেটিক্স পার্ট 2। আগের দিনে যদি কিছু ডাউটস থাকে বলে নাও। তো ডাউটস নাই তো? না স্যার। ঠিক আছে। দেখো আমরা মানে আগের দিনের ক্লাসে আমরা অনেকটা পার্ট কভার করেছিলাম, যেখানে আমরা বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করে নিয়েছি। মানে বেসিক্যালি ডিফারেন্সিয়াল রেট ল, রেট কনস্ট্যান্ট, অর্ডার, মলিকুলারিটি, স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, অ্যাডভান্সমেন্ট অফ রিঅ্যাকশন ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা হয়ে গেছে। তারপর আমরা ইন্টিগ্রেটেড রেট ল নিয়ে কথাবার্তা বলেছিলাম, যে খুব সহজ সহজ যে সমস্ত রিয়াকশনস গুলো হয়, সিঙ্গেল রিয়াক্টর থেকে প্রোডাক্ট হচ্ছে, তার অর্ডারটা ধরো হাফ, 0, 1, 2, 3 ইত্যাদি ইত্যাদি, বা জেনারেলাইজ nth অর্ডার, সেই রিয়াকশনের জন্য ইন্টিগ্রেটেড রেট ল গুলোকে দেখেছি। আবার যদি আর সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার রিয়াকশন, যেখানে হচ্ছে মোর দ্যান ওয়ান রিয়াক্ট্যান্ট ইনভলভ আছে আর কি, হ্যাঁ, সেই তার ক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেট লটাকে দেখেছি, এবং তার সঙ্গে সঙ্গে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন বলতে কি বোঝায় সেটাকে বুঝেছি। আর ফাইনালি হচ্ছে কেমন করে তুমি অর্ডার ডিটারমাইন করবে, মানে এক্সপেরিমেন্টালি, তার যে চারটে মেথড আছে, চারটে মেথড নিয়ে আমরা কিছু কথাবার্তা বলেছি। মানে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল, মেথড অফ হাফ লাইফ পিরিয়ড, আর আইসোলেশন মেথড। চারটে মেথড নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এটা হচ্ছে আগের দিন যেটা আমরা কভার করেছি। আচ্ছা, আজকে নেক্সট পার্টে আমরা যেটা কভার করব, যে প্রথমে ওই কমপ্লেক্স রিয়াকশন যদি হয়, তো তার ক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেট ল গুলো কেমন হয় সেটাকে নিয়ে প্রথমে আলোচনা হবে। সেইটার পরে আমরা আস্তে আস্তে তোমার রিয়াকশন রেট থিওরি, তার টেম্পারেচার ডিপেন্ডেন্ট ইত্যাদি চলে যাব। তারপর আমরা ক্যাটালিসিস এইসব জায়গাতে চলে যাব আর কি। ঠিক আছে, আচ্ছা চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম আলোচনাটা হোক হচ্ছে কমপ্লেক্স রিয়াকশন নিয়ে। দেখো কমপ্লেক্স রিয়াকশনস বেসিক্যালি তোমার আমার তিনটে টিপিক্যাল টাইপ নিয়ে জাস্ট আলোচনা করা হয়। তাই কমপ্লেক্স রিয়াকশনের মধ্যে মানে থ্রি টিপিক্যাল টাইপস। একটা হচ্ছে তোমার রিভার্সেবল আর অপোজিং রিয়াকশন। রিভার্সেবল বা অপোজিং রিয়াকশনস মানে এগুলো বেসিক্যালি, ধরো এ একটা রিয়াক্ট্যান্ট আছে আর বি প্রোডাক্ট আছে, এ থেকে যখন বি হতে পারছে, ঠিক একই রকম ভাবে বি তোমার এতে ফিরে আসতে পারছে। ঠিক আছে, সেটা একটা পার্টিকুলার টাইপ, যেখানে ধরো ফরওয়ার্ড প্রসেসের রেট কনস্ট্যান্ট K1, ব্যাকওয়ার্ড প্রসেসের রেট কনস্ট্যান্ট K-1 এইটা। আচ্ছা, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার কনজিকিউটিভ অর সিকোয়েন্সিয়াল রিয়াকশন।
রিয়াকশন। আর এখানে ধরো এই এ থেকে অর্থাৎ তোমার সি তৈরি হচ্ছে, কিন্তু এটা ভায়া বি, মানে এ থেকে বি তৈরি হলো, তারপর বি থেকে সি তৈরি হবে। এখানে হয়তো রেট কনস্ট্যান্টটা K1, এখানে রেট কনস্ট্যান্টটা K2, মানে এ থেকে সি হলো ভায়া সাম ইন্টারমিডিয়েট বি, মানে পরপর পরপর করে এগোচ্ছে। এটা আরো 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 যেতে পারে, এটা একটা পার্টিকুলার টাইপ। আর থার্ড পার্টিকুলার টাইপ হচ্ছে প্যারালাল রিয়াকশন আর সাইড রিয়াকশন। প্যারালাল অর সাইড রিয়াকশন। প্যারালাল অর সাইড রিয়াকশন। আর এখানে কি হচ্ছে, ধরো এ একটা রিয়াকশন, এ থেকে হয়তো বি যেমন তৈরি হতে পারছে, এ থেকে তোমার সিও তৈরি হতে পারছে। হ্যাঁ, এ থেকে বি যেমন তৈরি হতে পারছে, এ থেকে সিও তৈরি হতে পারছে। এখানে রেড কনস্ট্যান্ট ধরো K1, এখানে রেড কনস্ট্যান্ট K2। তাহলে এই যে তিনটে টাইপ আর কি, এই তিনটে টাইপ আমরা মূলত আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমটা শুরু করি। তো রিভার্সিবল রিয়াকশন, সেইটা আমরা প্রথমে স্টার্ট করছি আর কি। দেখো এক্ষেত্রে ওই স্টার্টিং পয়েন্টগুলো একটু তোমাকে খেয়াল রাখতে হবে। তারপরে কিছু হয়তো একটু অঙ্ক টঙ্ক করতে আসে, অঙ্ক টঙ্কগুলো তোমার না জানলেও চলবে। ব্যাপারটা কিরকম, যে এইরকম যদি একটা পার্টিকুলার টাইপ তুমি কনসিডার করো, ধরো এ ভাই রেট কনস্ট্যান্ট K1 প্রথমে বি তৈরি করছে, তাহলে ফরওয়ার্ড প্রসেস করছে, তার একটা পার্টিকুলার রেট আছে। এবারে যখন কিছুটা প্রোডাক্ট তৈরি হয়ে গেল, সে আবার ব্যাকওয়ার্ড প্রসেসের থ্রু দিয়ে আবার এতে ফিরে আসছে, K-1। আচ্ছা, এবারে এই পার্টিকুলার রিয়াকশনের যেটা মেজর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই, যদি তুমি সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করো, তাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে। মানে প্রথমে ফরওয়ার্ড প্রসেসটা ঘটছে, ব্যাকওয়ার্ড প্রসেস প্রায় ঘটছেই না। এবারে যখন আস্তে আস্তে কিছুক্ষণ পরে যখন প্রোডাক্ট বেশ কিছুটা তৈরি করে, তখন ব্যাকওয়ার্ড প্রসেসটা ঘটতে পারছে। তাহলে একটা সময় আসছে যখন এটা ফরওয়ার্ড রিয়াকশন আর এটা ব্যাকওয়ার্ড রিয়াকশন তোমার সমান হয়ে যাচ্ছে, তখন অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যাচ্ছে। দেখো ইনিশিয়ালি তোমার T = 0-তে ধরে নাও শুধুমাত্র এ ছিল, যার কনসেন্ট্রেশনটা যে স্মল এ, প্রোডাক্ট কিছু ছিল না। একটা পার্টিকুলার টাইমে, একটা টাইম টি, এই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমে গিয়ে A-X হচ্ছে, আর স্টোইচিওমেট্রি এ এর যা স্টোইচিওমেট্রি বি এর স্টোইচিওমেট্রি যদি একই হয়, তাহলে তোমার এক্স তৈরি হচ্ছে। এটা A-X, এটা তোমার এক্স হয়ে গেল। আর এবার এই পার্টিকুলার রিয়াকশনসগুলো যদি সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করে তোমার ইকুইলিব্রিয়ামে চলে আসে, তাহলে যখন টাইম টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম, আসলে যেটা হয় অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে ফেলার পরে না, তুমি যখন এক্সটার্নাল কন্ডিশনগুলো যদি কিছু চেঞ্জ না করো, তখন কিন্তু রিয়াক্টর বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর কিছু চেঞ্জ হয় না। তোমার অ্যাপারেন্টলি মনে হবে বুঝি রিয়াকশনটা বন্ধ হয়ে গেছে, তখন এটা হয়ে যাচ্ছে A-X ইকুইলিব্রিয়াম, আর এটা হয়ে গেল তোমার এক্স ইকুইলিব্রিয়াম। তাহলে এইটা প্রথমে একটু বুঝে নিতে হবে যে শুরুতে রিয়াক্টর এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনগুলো কি ছিল, কোন একটা আরবিট্রারি টাইমে কি, আর তোমার একদম যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যাচ্ছে, আর ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যাওয়ার পরে যেহেতু রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনে আর কোনো ফার্দার চেঞ্জ হবে না, সেখানে একবার এটাকে লিখে দিলাম T টেন্ডস টু ইনফিনিটিতে, এটা A-X ইকুইলিব্রিয়াম, আর এটা বি ইকুইলিব্রিয়াম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে এইখানে কিন্তু তুমি অ্যাজিউম করে নাও যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো রিয়াকশনই ফার্স্ট অর্ডার। অ্যাজিউম করো যে বোথ ফরওয়ার্ড অ্যান্ড backward processes are ফার্স্ট অর্ডার। তখন তখন তোমার ইন্টিগ্রেটেড রেট লটা কি দাঁড়াবে, যেটা ভীষণ কমন একটা মানে ফর্ম আর কি, এক্স ইকুইলিব্রিয়াম, এখানে এক্স ইকুইলিব্রিয়াম মাইনাস এক্স, এইটা তোমার হয়ে যাচ্ছে হচ্ছে K1 প্লাস K-1 ইন্টু টি। তাহলে একটা রিভার্সিবল রিয়াকশনের জন্য এইটা তোমার ভীষণ কমন একটা ইন্টিগ্রেটেড রেট ল। মানে এটা দেখো এই ফার্স্ট অর্ডার রিয়াকশন ওবে করলে যেমন হতো না, সেটা ln A/A-X = K × T।
এখানে এটা রিপ্লেস হয়ে গেছে এক্স ইকুইলিব্রিয়াম দিয়ে, আর রেট কনস্ট্যান্ট রিপ্লেস হয়ে গেছে Q1 প্লাস K-1 দিয়ে। তাহলে তুমি একটা রিভার্সিবল রিয়াকশন, যেখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো রিয়াকশনই হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার, তার ক্ষেত্রে ইন্ডিকেটেড রেড লাইট ফর্মটা হচ্ছে তোমার এই টাইপের দেখতে হচ্ছে। তারপরে এবারে এই পার্টিকুলার কেসে দেখো, যদি তুমি একটা প্লট আঁকো, যেখানে ওয়াই অ্যাক্সিস বরাবর ln এক্স ইকুইলিব্রিয়াম বাই এক্স ইকুইলিব্রিয়াম মাইনাস এক্স, এটাকে প্লট করছে ধরো উইথ রেসপেক্ট টু টাইম টি, একটা স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে, একটা পাসিং থ্রু দ্য অরিজিন, আর যার স্লোপটা হয়ে গেল K1 প্লাস K-1। তাহলে এইখান থেকে দেখো তুমি স্লোপটা যে K1 প্লাস K-1, হ্যাঁ, এই কি মানে রেট কনস্ট্যান্টগুলো যোগফলটা তুমি পেয়ে গেলে, যেটা হচ্ছে তোমার স্লোপের সঙ্গে সমান। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে যদি সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করে তাহলে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে। তাহলে মানে ইফ সাফিসিয়েন্ট টাইম ইজ অ্যালাউড, then an equilibrium will be established. If sufficient time is allowed, then an equilibrium will be established. ঠিক আছে? আচ্ছা, এবারে তখন যেটা দাঁড়ায় যে অ্যাট ইকুইলিব্রিয়ামে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান হয়ে যায়। এটা সমান হয়ে যায়, হ্যাঁ, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান হয়ে যাবে এটা। আর আমি একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিফাইন করতে পারবো। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটাকে ধরো ক্যাপিটাল কে দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, সেটা ফরওয়ার্ড পাসের রেস্ট কনস্ট্যান্ট এবং ব্যাকওয়ার্ড পাসের রেস্ট কনস্ট্যান্টের রেশিও, যেটা হচ্ছে তোমার বেসিক্যালি ইকুইলিব্রিয়ামে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা ইকুইলিব্রিয়ামে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন হয়, অর্থাৎ সেটা হচ্ছে এক্স ইকুইলিব্রিয়াম বাই তোমার এ মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম, এর সঙ্গে তোমার সমান হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, যদি তুমি সত্যিই সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করে ইকুইলিব্রিয়াম পর্যন্ত ওয়েট করো, তাহলে তোমার প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা এক ইকুইলিব্রিয়াম তুমি মেপে ফেলতে পারছো, সেইখান থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Q1 বাই K-1 পেয়ে যাচ্ছ। তাহলে দেখো, আগে যেটা দেখতে পেলে এই যে যেটা আমি লিখেছি, মানে এখানে K1 প্লাস K-1 হচ্ছে স্লোপ, আর এইখান থেকে তুমি পেয়ে গেলে K1 বাই K-1, যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা বেসিক্যালি ইকুইলিব্রিয়ামের প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের রেশিও থেকে তুমি বের করে ফেলতে পারছো। তাই এই দুটো ইকুয়েশন থেকে তুমি কিন্তু ইন্ডিভিজুয়াল রেট কনস্ট্যান্টগুলোকে বের করতে পারবে। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এই যে K1 প্লাস K-1, সেটা বেসিক্যালি স্লোপ হচ্ছিল, স্লোপ মানে স্লোপ অফ কি না, স্লোপ অফ ওই ln এক্স ইকুইলিব্রিয়াম বাই এক্স ইকুইলিব্রিয়াম মাইনাস এক্স ভার্সেস টি প্লটের স্লোপ। আর তোমার K1 বাই K-1, সেটা বেসিক্যালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়ে যাচ্ছিল, যেটা বেসিক্যালি ইকুইলিব্রিয়ামে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা ইকুইলিব্রিয়ামে তোমার রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, এইটা হয়ে যাচ্ছিল। তাহলে এইটা যদি একটা 1 নম্বর ইকুয়েশন বলে, এটাকে 2 নম্বর ইকুয়েশন বলে। তাহলে ফ্রম দিস টু ইকুয়েশন we can get K1 and K-1 separately. K1 এবং K-1কে আমি সেপারেটলি কিন্তু পেয়ে যাব। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে অনেক সময় তোমাকে রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রাম আঁকতে হতে পারে। তুমি এটা খেয়াল করো, এই যে এখানে সকাল তুমি ln এক্স ইকুইলিব্রিয়াম বাই এক্স ইকুইলিব্রিয়াম মাইনাস এক্স ইকুয়াল টু K1 প্লাস K-1 টি লিখেছো, এখান থেকে তুমি যেটা পাবে সেটা হচ্ছে যে, ধরো এই যে আমি বলছি যে তোমার এইরকম ভাবে লেখো এটাকে, এই তো ln এক্স ইকুইলিব্রিয়াম বা এক্স ইকুইলিব্রিয়াম মাইনাস এক্স, সেটা তো তোমার K1 প্লাস K-1 ইন্টু টি, এটা। তাহলে এখান থেকে তুমি এক্সটাকে বের করে নিতে পারবে, মানে বেসিক্যালি এটাকে উল্টে দেবে, এটাকে মাইনাস করে দাও, মাইনাস করে দিয়ে তুমি এখান থেকে এক্সটাকে বের করে নিতে পারছো। এক্সটা হচ্ছে যে কোনো একটা মুহূর্তে হচ্ছে বি এর কনসেন্ট্রেশন। তাহলে এখান থেকে তুমি যেটা পাবে ফ্রম দিস ইকুয়েশন, এটা আমি করে দেখাচ্ছি না, তুমি কি করবে বুঝতে পারলে তো? মানে তুমি এটাকে জাস্ট উল্টে দাও, উল্টে দিয়ে এটা মাইনাস করে নাও, তারপর হচ্ছে
এক্স ইকুইলিব্রিয়াম মাইনাস এক্স বাই এক্স ইকুইলিব্রিয়াম ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান টি করে দাও, করে সেখান থেকে এক্সটাকে বের করে ফেলো। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে কোনো একটা মুহূর্তে বি এর কনসেন্ট্রেশন যেটা বেসিক্যালি এক্স, সেটা হয়ে যাবে হচ্ছে তোমার এক্স ইকুইলিব্রিয়াম ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস, দাঁড়াও এটা না ওয়ানটা আগে, সরি, x equilibrium into 1 minus e to the power minus k1 plus k minus 1 into t, এইটা হবে তোমার। তাহলে তোমার এটা হবে হচ্ছে এক্সটা হচ্ছে x equilibrium into 1 minus e to the power minus k1 plus k minus 1 into t, আর a এর কনসেন্ট্রেশন সেটা তোমার বেসিক্যালি a minus x, সেটা তোমার a minus x equilibrium into 1 minus e to the power minus k1 plus k minus 1 into t হয়ে যাবে। এইটা এটা তুমি জাস্ট করে দেখে নিতে পারবে। ঠিক আছে, আর এখানে বি এবং এ এর কনসেন্ট্রেশনটা তুমি জাস্ট মানে এক্সপ্রেস করলে ফর্মটা। আচ্ছা এইটা কেন করলাম তার কারণটা হচ্ছে তুমি যখন ছবি আঁকবে, এই ছবি আঁকার সময় এটা খুব দরকার। আর তুমি যেটা দেখতে পাবে, ধরো বি এর কনসেন্ট্রেশনটা দেখবে তুমি বুঝতে পারবে যখন টাইমটা জিরো, টাইম যখন জিরো তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে গেল, অর্থাৎ বি এর কনসেন্ট্রেশন তোমার বেসিক্যালি জিরো ছিল। আর এটা দেখো, এটা হচ্ছে যখন টাইম টিটা জিরো হয়ে যাচ্ছে তখন হচ্ছে ই টু দি পাওয়ার যে এ পার্টটা মানে এই যে ই টু দি পাওয়ার জিরো পার্টটা ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে গেল, মানে আলটিমেটলি পড়ে রইল জিনিসটা এ। তাহলে শুরুতে হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা এ ছিল, প্রোডাক্টের কনসেন্ট্রেশন আমার জিরো ছিল। এবার যত টাইম যাচ্ছে তখন কিছু বি এর কনসেন্ট্রেশনটা বাড়ছে, এর কনসেন্ট্রেশনটা কমছে। এবার টাইম টেন্স টু ইনফিনিটি করো, টাইম টেন্স টু ইনফিনিটি করলে দেখো বি এর কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়াম ভ্যালুতে গিয়ে পৌঁছাচ্ছে, আর এর কনসেন্ট্রেশন তোমার এ মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম হয়ে যাচ্ছে। এবং সেই মতো করে তোমাকে জাস্ট ছবি টবিগুলো একটুখানি দেখে নিতে হবে। মানে এটা ইম্পর্টেন্ট যে ডিপেন্ডিং অন কে ওয়ান অ্যান্ড কে মাইনাস ওয়ান সেটা ঠিক হয়ে যাবে, মানে কে ওয়ান এবং কে মাইনাস ওয়ানের রিলেটিভ ভ্যালুর উপরে ঠিক ভ্যালুর উপরে নির্ভর করে ঠিক হবে যে তোমার ইকুইলিব্রিয়ামে বি এবং এর কনসেন্ট্রেশনগুলো কত কত আর কি। ঠিক আছে, সেই মতো করে ধর আমি অ্যাজ ফর এক্সাম্পল এরকম বলছি যে একটা কেস কনসিডার করছি কে ওয়ান বাই কে মাইনাস ওয়ান, যেটা বেসিক্যালি তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা ধরে নাও তার ভ্যালুটা ওয়ান। তা যদি হয় তাহলে এখান থেকে দেখো ইকুইলিব্রিয়ামে বি এর কনসেন্ট্রেশন আর ইকুইলিব্রিয়ামে এর কনসেন্ট্রেশন এই দুটো সমান হয়ে গেছে, অর্থাৎ কিনা এক্স ইকুইলিব্রিয়ামটা তোমার এ মাইনাস এক্স ইকুইলিব্রিয়ামের সঙ্গে সমান হয়ে গেছে, অর্থাৎ এক্স ইকুইলিব্রিয়ামটা তোমার এ বাই টু এর সঙ্গে সমান হয়েছে। তাহলে এবারে তুমি যখন ছবি আঁকবে এই পার্টিকুলার কেসে, অর্থাৎ এদিকে তুমি এর কনসেন্ট্রেশন এবং বি এর কনসেন্ট্রেশন দুটোই একসাথে প্লট করছো, এদিকে টাইম প্লট করছো। ধরে নাও এইটা হচ্ছে তোমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, আর স্মল এ দিয়ে এক্সপ্রেস করছি। আর ইকুইলিব্রিয়াম ভ্যালুটা এই পার্টিকুলার কেসে কি না, ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা দেখো এক্স ইকুইলিব্রিয়াম এখানে এ বাই টু হয়ে গেছে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ভ্যালু। তার রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন সেটা তো কমবে, কমে 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 কোথায় গিয়ে পৌঁছাবে না, তার ইকুইলিব্রিয়াম ভ্যালুতে গিয়ে পৌঁছাবে। আর প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়বে, সে বেড়ে বেড়ে কোথায় গিয়ে পৌঁছাবে, সেটা ইকুইলিব্রিয়াম ভ্যালুতে গিয়ে পৌঁছানোর চেষ্টা করবে। তাহলে একটা সময়ের পরে তারা বেসিক্যালি সমান যখন হয়ে গেল তখন আর সময়ের সাথে সাথে এ এবং বি কারোই কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এইটা এর কনসেন্ট্রেশন প্রোফাইল, এটা হচ্ছে বি এর কনসেন্ট্রেশন প্রোফাইল। কখন যখন কে ওয়ান বাই কে মাইনাস ওয়ান হচ্ছে তখন ওয়ান হচ্ছে। ঠিক একই রকম করে তুমি অন্যান্য কেসগুলো করতে পারবে। ধরো কে ওয়ান বাই কে মাইনাস ওয়ান ধরো তোমার কোনো কারণে দুই হয়ে গেছে, এইটা তোমায় বলে দিচ্ছে যে কে ওয়ান বাই কে মাইনাস ওয়ান যদি দুই হয়ে গেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা এক্স ইকুইলিব্রিয়াম বাই এ মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম, এটা বি এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম বাই এ এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম, সেটা যদি তোমার দুই হয়ে যায় সেখান থেকে খেয়াল করে দেখো তোমার বেসিক্যালি এক্স ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা হচ্ছে তোমার টু এ বাই থ্রি হয়ে যাচ্ছে, তাই না? এটা টু এ বাই থ্রি হয়ে গেল। এইটাই হচ্ছে ইকুইলিব্রিয়ামে তোমার বি এর ভ্যালুটা এইটা। আর এ মাইনাস এক্স ইকুইলিব্রিয়ামটা তখন বেসিক্যালি এ বাই থ্রি হয়ে যাচ্ছে, সেটাই তোমার বেসিক্যালি এ এর কনসেন্ট্রেশনটা অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে এইটুকু জিনিস জাস্ট প্রথমে বুঝে নেবে, বুঝে নেওয়ার পরে তুমি ছবি আঁকতে পারবে। তাহলে এদিকে টাইম প্লট করা হচ্ছে, এই দিকে হচ্ছে তোমার এর কনসেন্ট্রেশন আর বি এর কনসেন্ট্রেশন, এইটা হচ্ছে তোমার এ ধরো, আর এটাকে আবার তিনটে ভাগে ভাগ করে নাও, তো আঁকার সুবিধা হবে। এইটা হচ্ছে এ বাই থ্রি,
এটা 2a/3 ডট ডট দিয়ে আমি টেনে রেখে দিলাম। আচ্ছা, এর কনসেন্ট্রেশনটা শুরু হবে এখান থেকে, কোথায় গিয়ে পৌঁছাবে a/3-তে। তাহলে এর কনসেন্ট্রেশন এইরকম ভাবে আস্তে 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 কমে 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 এই জায়গায় গিয়ে তোমার ফিক্সড হলো। এটা এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা। আর বি এর কনসেন্ট্রেশন শুরু হচ্ছে 0 থেকে, কোথায় গিয়ে শেষ হচ্ছে 2a/3-তে। এরকম ভাবে গেল, গিয়ে সে কোথায় গিয়ে শেষ হলো, বেসিক্যালি তোমার এই 2a/3-তে গিয়ে শেষ হলো। এটা এটা তাহলে দেখো k1/k-1 হলে তার করসপন্ডিং ছবিটা হচ্ছে এরকম দেখতে হচ্ছে আর কি। তাহলে এইগুলো এই রকমের ছবি তোমাকে জাস্ট এঁকে ফেলতে হবে, যেখানে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের যে রেট কনস্ট্যান্টের রেশিও আর কি তোমায় বলে দিচ্ছে। তার আর একটা কেস, এক্সট্রিম কেস আমি করি, যে ধরো k1/k-1 অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তোমার হাফ হয়ে গেছে। তার মানে এক্স ইকুইলিব্রিয়াম বাই a মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম, সেটা যদি তোমার হাফ হয়ে যায়, তাহলে সেখান থেকে এক্স ইকুইলিব্রিয়ামটা হয়ে যাচ্ছে তোমার a/3, যেটা তোমার বি এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম। আর a মাইনাস এক্স ইকুইলিব্রিয়ামটা এটা হয়ে যাচ্ছে তোমার 2a/3, যেটা তোমার a এর কনসেন্ট্রেশনটা অ্যাট ইকুইলিব্রিয়াম। এটা তাহলে এই পার্টিকুলার কেসে যদি ছবি আঁকো, এখানে a এর কনসেন্ট্রেশন অর বি এর কনসেন্ট্রেশন, এটা ধরে নাও a, এটাকে 3টে ভাগে ভাগ করো, এটা বেসিক্যালি তোমার a/3, এটা 2a/3। তাহলে এর কনসেন্ট্রেশনটা সেখান থেকে কমে কোথায় গিয়ে পৌঁছাবে 2a/3-তে, অর্থাৎ এইটা কমে 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 সেই এই জায়গায় গিয়ে এটা থেমে যেতে হচ্ছে। আর বি এর কনসেন্ট্রেশনটা এইখান থেকে শুরু করলে বেড়ে 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 এখানে গিয়ে তোমার থেমে যেতে হচ্ছে। হ্যাঁ, এটা কমে কমে এই জায়গায় গিয়ে থামছে, এটা কমে বেড়ে বেড়ে তোমার এই জায়গায় গিয়ে থামছে। তাহলে এইটা হচ্ছে তোমার বি এর কনসেন্ট্রেশন প্রোফাইল, এটা হচ্ছে তোমার এ এর কনসেন্ট্রেশন প্রোফাইল। এরকম ভাবে জিনিসটা যাচ্ছে, ঠিক আছে? বলো, তাহলে এরকম করে তোমাকে যদি আরো আরো কেস দেওয়া হয়, তুমি জাস্ট নিজে নিজে করতে পারবে। তার মানে যেটা দেখো, যেটা ব্যাপার হচ্ছে যে যদি একটা তোমার এমনি এ থেকে জাস্ট প্রোডাক্ট তৈরি হতো, রিভার্সিবিলিটিটা না থাকতো, তা তুমি যেটা দেখেছো আগে, মানে আগের দিনে আমরা আলোচনা করেছি আর কি, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেট কমে 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 জিরোর দিকে চলে যায়, আর প্রোডাক্টের কনসেন্ট্রেট বেড়ে 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 তোমার এ, যেটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট ছিল, সেই জায়গায় জাস্ট পৌঁছে যায়, ঠিক আছে? কিন্তু যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যায়, তখন কিন্তু পুরো রিয়াক্ট্যান্টটা ডিসঅ্যাপিয়ার করে জিরোর দিকে, বা পুরো প্রোডাক্টটা মানে আস্তে আস্তে বাড়তে 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 ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট সেখানে পৌঁছে গেল, সেটা হয় না। বরং তার বদলে যেটা যায় সেটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম ভ্যালুর দিকে যায়, সেটা পৌঁছাতে চায়। সেটা তোমাকে একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে তাহলে একটা ওই মোটামুটি ভাবে একটা রিভার্সেবল, আর আরেকটা জিনিস একটুখানি বলে নিই, যে রিভার্সেবল রিয়াকশনের ক্ষেত্রে এইটুকু জানলেই চলবে। আর একটা জাস্ট অ্যাডিশনাল ইনফরমেশন একটু দিয়ে দিই, যে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এখানে আমি কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে জাস্ট বুঝেছি। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এবারে যদি তোমার এরকম হয়, মানে থার্মোডাইনামিক্সে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুমি ডিফাইন করো, সেটা হচ্ছে e⁻∆G0/RT। এইরকম ভাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে ডিফাইন করতে হয়, যেখানে ডেল্টা G0টা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড গিভস এনার্জি অফ দ্য রিয়াকশন, এনার্জি অফ দ্য রিয়াকশন। আমি এটা বলছি তার কারণটা হচ্ছে যে তোমাদের দুটো ইয়ারই হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা ফ্রম থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ তোমরা কিন্তু অলরেডি পড়ে ফেলেছো। তাহলে কাইনেটিক পয়েন্ট অফ ভিউ একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুমি ডিফাইন করতে পারো, যেখানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান হচ্ছে। আবার থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ, সেখানেও তুমি একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিফাইন করতে পারো, যেটা e⁻∆G0/RT এরকম ভাবে হচ্ছে। এখন সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে লোকে এমফাসিস দিচ্ছে থার্মোডাইনামিক্স কনসিডারেশনটা, ওখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে এই যে কে ইকুইলিব্রিয়াম সমান e⁻∆G0/RT এরকম ভাবে লেখাটাই ভালো, ঠিক আছে? এবং এইরকম ভাবে লিখলে কতগুলো জিনিস তোমার অটোমেটিক হয়ে যায় আর কি। সেটা এক নম্বর যে জিনিসটা অটোমেটিক হয়ে যায়, যে কে ইকুইলিব্রিয়ামটা মাস্ট বি ইউনিটলেস নাম্বার, মাস্ট বি ইউনিটলেস। আচ্ছা, দেখো আমি যে রিয়াকশনটাকে কনসিডার করেছি, যেখানে ফরওয়ার্ড রিয়াকশনটা যে অর্ডারের, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা যদি এক্স্যাক্টলি সেই অর্ডারের হয়, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউনিটলেসই বেরোবে। কিন্তু যদি এরকম হতো যে ফরওয়ার্ড রিয়াকশনটা হয়তো ফার্স্ট অর্ডার, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা সেকেন্ড অর্ডার, অর ভাইস ভার্সা,
তাহলে হয়তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ইউনিট থেকে যেতে পারতো যদি তুমি কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে ভাবো। সেই কারণে তোমাকে যেটা ঠিক করতে হবে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউনিট তুমি দেবে কি দেবে না। বেটার হচ্ছে সবসময় তুমি থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউতে ভাবো। থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউতে ভাবলে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কোনো ইউনিট দেওয়ার দরকার পড়ে না। আর 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে এই যে যদি টেম্পারেচার বাড়াও তাহলে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো রিঅ্যাকশনের রেটেই বাড়ে, কিন্তু রেশিওটা কনস্ট্যান্ট থাকে কিনা সেটা ওই কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিফাইন করে সেটা ঠিক বোঝা যায় না। মানে তুমি ধরো ফরওয়ার্ড প্রসেসের রেট কনস্ট্যান্টটা K1, ব্যাকওয়ার্ড প্রসেসের রেট কনস্ট্যান্টটা K-1 কোনো একটা গিভেন টেম্পারেচারে তার একটা রেশিও আছে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের একটা ভ্যালু আছে। এবারে তোমার টেম্পারেচার বাড়ালে তুমি, এবার টেম্পারেচার বাড়ালে তোমার অবভিয়াসলি হচ্ছে ফরওয়ার্ড প্রসেসের রেট কনস্ট্যান্টটাও বাড়বে, ব্যাকওয়ার্ড প্রসেসের রেট কনস্ট্যান্টটা বাড়বে, কিন্তু রেশিওটা কি হবে? রেশিওটা সেম থাকতে পারে, বাড়তে পারে, কমতে পারে, অ্যাকচুয়ালি কি হচ্ছে বোঝা যায় না। তার বদলে যদি তুমি এই থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা ভাবো তাহলে টেম্পারেচার বাড়ালে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা চেঞ্জ হতে পারছে সেটা কিন্তু তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে যে তোমার মানে মানে কিভাবে চেঞ্জটা হচ্ছে সেটা ডেল্টা G0 ভ্যালু দিয়ে তুমি জাস্ট পরিষ্কার বুঝে নিতে পারবে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা তোমার ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার। এইটা মানে ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার। কারণ স্ট্যান্ডার্ড স্টেটে গিবসপিয়ান না যে সেটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, সেই এসপেক্টে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, সেটা প্রেসারের উপর ডিপেন্ড করবে না। এই যে দু একটা ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসগুলো হচ্ছে থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিফাইন করলে তখন তুমি দেখবে এটা অনেক বেটার ওয়েতে বুঝতে পারছো। ঠিক আছে, এসে ব্যাপার হলো। তাহলে মোটামুটিভাবে একটা রিভার্সেবল বা অপোজিং রিয়াকশন যেগুলো, তার ক্ষেত্রে এসেনশিয়ালি যে যে জিনিসগুলো জানার দরকার আমি বলে দিলাম। এবারে যখন পার্টিকুলার প্রবলেমটা তুমি করবে সেখান থেকে যদি আরো কিছু ভাবতে হয় তখন না দেখা যাবে জিনিসটা। ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? না স্যার ঠিক আছে। আচ্ছা, এবার আমি চলে আসছি কনজিকিউটিভ রিয়াকশনের ক্ষেত্রে। আচ্ছা, কনজিকিউটিভ রিয়াকশন যেটা বললাম এ থেকে বি, বি থেকে সি এইরকম ভাবে জিনিসটা যাচ্ছে। এ থেকে ধরো বি, বি থেকে সি, আমি যে দুটো স্টেপেই করছি, এটা মোর দ্যান টু স্টেপসও হতে পারতো। আচ্ছা, এবারে তুমি ফরওয়ার্ড প্রসেসের রেট কনস্ট্যান্টটা K1 ধরো, মানে ফার্স্ট স্টেপের রেট কনস্ট্যান্টটা K1 ধরো, সেকেন্ড স্টেপের রেট কনস্ট্যান্টটা K2 ধরো। অ্যাজিউম করে নাও যে দুটো স্টেপই ফার্স্ট অর্ডার। অ্যাজিউম both steps are ফার্স্ট অর্ডার। আচ্ছা, এবারে হয়তো ইনিশিয়ালি এর কনসেন্ট্রেশনটা A0 সেটাকে A এর সঙ্গে সমান করো, বি এর কনসেন্ট্রেশন B0টা সেটা বেসিক্যালি 0 করো, সি এর কনসেন্ট্রেশন C0 সেটা হচ্ছে তুমি 0 করো, আর অ্যাট এ টাইম টি এ এর কনসেন্ট্রেশন A সেটাকে তুমি A-X লিখলে, আর বি এর কনসেন্ট্রেশন জাস্ট বি দিয়ে লেখো, সি এর কনসেন্ট্রেশন সি দিয়ে লেখো। আসলে এ যেটা ডিসঅ্যাপিয়ার করেছে সেটা বেসিক্যালি বি আর সি এর মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে থাকবে আর কি। হ্যাঁ, বি কতটা থাকবে এক্স্যাক্টলি সি কতটা থাকবে, মানে বি আর সি দুটো যোগ করে এক্স এর সঙ্গে সমান হবে, আমি এইটুকু বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু মানে আমি এইটুকু জাস্ট বলতে পারি বি এর কনসেন্ট্রেশন প্লাস সি এর কনসেন্ট্রেশন যে কোনো একটা পার্টিকুলার টাইমে সেটা হচ্ছে তোমার এক্স এর সঙ্গে সমান হবে, সাজ দ্যাট এ এর কনসেন্ট্রেশন প্লাস বি এর কনসেন্ট্রেশন প্লাস সি এর কনসেন্ট্রেশন যোগফলটা সবসময় হচ্ছে এর সঙ্গে সমান হতে হবে। ঠিক আছে, এটা যে কোনো একটা মুহূর্তে এ বি এবং সি এর কনসেন্ট্রেশনের যোগফলটা যে এর সঙ্গে সমান হতে পারে, এইটুকু জাস্ট আমি বুঝতে পারছি। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে এ তোমার ডিসঅ্যাপিয়ার করছে, আর এ যে ডিসঅ্যাপিয়ারটা করছে ভাই রেট কনস্ট্যান্ট K1, মানে একদম ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে যেমন করে রিয়াক্ট্যান্ট ডিসঅ্যাপিয়ার করে ঠিক সেরকম। তো তুমি সেইখান থেকে যদি এর কনসেন্ট্রেশনটাকে বের করো এই পার্টিকুলার কেসে কোনো একটা গিভেন টাইমে এর কনসেন্ট্রেশন আর কি, এইটা এটাকে জাস্ট সিম্পলি A e⁻ K1 × T তুমি এইরকমভাবে লিখতে পারবে। জাস্ট সিম্পলি তুমি মানে বি থেকে ডান দিকে কি হচ্ছে তুমি ভুলে যাও, জাস্ট রিয়াক্ট্যান্ট এ ডিসঅ্যাপিয়ার করছে ভাই রেট কনস্ট্যান্ট হচ্ছে K1,
তাহলে ইনিশিয়ালি যদি এর কনসেন্ট্রেশনটা স্মল এ থাকতো তাহলে তোমার জাস্ট এর মানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা টাইমের সঙ্গে সঙ্গে কেমন করে ভ্যারি করবে, এটা হচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান ইন্টু টি, এটা। আচ্ছা, এবারে বি এর ক্ষেত্রে যেটা হবে, বিটা হচ্ছে কে ওয়ান থেকে তৈরি হচ্ছে, আর বিটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, মানে বিটা তৈরি হচ্ছে ভাই রেট কনস্ট্যান্ট কে ওয়ান এ থেকে, আর বিটা ডিসঅ্যাপিয়ারও করে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই বি এর কনসেন্ট্রেশনটা কে ওয়ান কে টু দুজনের উপরেই নির্ভর করবে। এবং এক্ষেত্রে যেটা হয় যে বি এর কনসেন্ট্রেশনের প্রোফাইলটাকে যদি তুমি মানে বের করো আর কি, এ করে ইন্ডিকেট করে, তাহলে সেটা বেরোবে এরকম একটা দেখতে। ধরো তুমি যদি কি বলবো, মানে এই কে ওয়ান বাই কে ওয়ান মাইনাস কে টু বা কে টু মাইনাস কে ওয়ান যাই বলো, তাহলে কে টু মাইনাস কে ওয়ানই বলছি, কে টু মাইনাস কে ওয়ান এইটা কমন নাও, এটাকে যদি কমন নিয়ে নাও, মানে কে ওয়ান এ বাই কে টু মাইনাস কে ওয়ান যদি কমন নিয়ে নাও, তাহলে এরকম একটা টার্ম থাকবে ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টু টি, এরকম একটা টার্ম তোমার থাকবে। এরকম দেখতে হবে, মনে রাখার সুবিধার জন্য এইরকম ভাবে বললাম, কে ওয়ান এ বাই কে টু মাইনাস কে ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টু টি, এটা হচ্ছে বি এর কনসেন্ট্রেশনটা হবে। আর যদি তুমি এখান থেকে সি এর কনসেন্ট্রেশনটাকে বের করো, এটা দুরকম ভাবে করতে পারো, যেহেতু এ প্লাস বি প্লাস সি তোমার স্মল এ হয়ে যাচ্ছে, আর এ আর বি যেহেতু অলরেডি পেয়ে গেছো, তাহলে তুমি সেখান থেকে সিটাকে বের করে নিলে, অথবা একদম প্রথম থেকেই জাস্ট রেট অফ ফরমেশন অফ সি ডিসি বাই ডিটি, সেটা কে টু ইন্টু বি এর কনসেন্ট্রেশন, তাহলে কে টু ইন্টু বি এর কনসেন্ট্রেশন, এই বি এর কনসেন্ট্রেশন বসিয়ে দিলে তুমি ইন্টিগ্রেটটাকে করে নিলে আর কি। করে নিলে যেটা দাঁড়াবে সেটা এরকম দেখতে, ধরো একটা সিমেট্রি দিয়ে আঁকি, লিখি কে টু এ বাই কে টু মাইনাস কে ওয়ান 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি হয়, মাইনাস কে ওয়ান এ বাই কে টু মাইনাস কে ওয়ান, বা এটাকে প্লাস করে দিলে কে ওয়ান এ বাই কে ওয়ান মাইনাস কে টু, এটা 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টু টু, এরকম দেখতে হচ্ছে সি এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা। তাহলে তুমি জাস্ট ইন্টিগ্রেট করে, এইটা আমি আর দেখালাম না, এটা তোমরা তো অবশ্যই যখন এমনি কেমিক্যাল কাইনেটিক্সে বিএসসিতে পড়েছো তখন তো তোমাকে এগুলো করতেই হয়েছে আর কি। এ বি এবং সি এর কনসেন্ট্রেশন প্রোফাইলগুলো হচ্ছে তোমার এইরকম ভাবে যাচ্ছে। আর এখানে যেটা ইম্পর্টেন্ট, যে যদি তুমি ছবি আঁকো, ওয়াই অ্যাক্সিস বরাবর এ এর কনসেন্ট্রেশন অর বি এর কনসেন্ট্রেশন অর সি এর কনসেন্ট্রেশন, এটাকে এক্সপ্রেস করছো এ এর কনসেন্ট্রেশন অর বি এর কনসেন্ট্রেশন অর সি এর কনসেন্ট্রেশন, এটাকে এক্সপ্রেস করছো টাইমের রেসপেক্টে। একদম শুরুতে যখন টাইমটা জিরো, তখন এটা তোমার স্মল এ ছিল, বাকি সব জিরো টিরো ছিল আর কি। এবার সময়ের সাথে সাথে এর কনসেন্ট্রেশনটা এটাতে এক্সপোনেনশিয়ালি জাস্ট কমে যাবে, এটা এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা এইরকম ভাবে জাস্ট তোমার কমে যায়। আচ্ছা, এবার বি এর কি অবস্থা দেখো, বিটা তৈরি হয়েছে হচ্ছে এ থেকে, আর বিটা ভেঙে যাচ্ছে তারপরে, তার মানে শুরুর দিকে যে রেটে বি ভাঙছে তার তুলনায় যে রেটে বি তৈরি হচ্ছে সেটা বেশি, কারণ শুরুতে এর কনসেন্ট্রেশন অনেক ছিল, বি পায় কিছু ছিল না বলে, মানে তোমার বেসিক্যালি যদি কে ওয়ান কে টু কম্পারেবল হয়, তাহলে শুরুর দিকে হচ্ছে এ থেকে বি তৈরি হচ্ছে বেশি, বি ভাঙছে কম, সেখানে শুরুর দিকে বি এর কনসেন্ট্রেশনটা বাড়ে। মানে আমি যদি মোটামুটিভাবে কে ওয়ান এবং কে টু তারা কম্পারেবল বলে দিই, তাহলে বি এর কনসেন্ট্রেশনটা প্রথমে বাড়ে, কিন্তু একটা সময়ের পরে যখন বি বেশ কিছুটা তৈরি হয়ে গেল, বি আবার সিতে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে বলে বি এর কনসেন্ট্রেশন তারপর আবার কমতে থাকবে, কমে আলটিমেটলি সেই আবার জিরোর দিকেই চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার বি এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা এরকম দেখতে। তাহলে বি এর কনসেন্ট্রেশনটা প্রথমে বাড়ছে, কারণ এ থেকে বি তৈরি হচ্ছে ফাস্টার রেটে, বি ভাঙছে হচ্ছে অনেক স্লোয়ার রেটে, সেই জন্য ওটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে, এবং একটা পার্টিকুলার টাইম হবে যে টাইমটা হচ্ছে বি এর কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম, এটাকে তুমি টি ম্যাক্স বলতে পারো। এবার এই যে টি ম্যাক্সটা, যে সময় মানে টাইম অ্যাট হুইচ concentration of B is maximum, এইটা এটাকে টি ম্যাক্স বলা হচ্ছে। এই টি ম্যাক্সটা তুমি বের করবে কি করে না, বি এর এই যে বি এর কনসেন্ট্রেশনটার এক্সপ্রেশন একটা দেওয়া ছিল, সেখানে তুমি যা ডিবি ডিটিটাকে জিরো করো, ডিবি বাই ডিটিটাকে জিরো করো,
জিরো করলে দেখবে এরকম একটা ফর্ম বেরিয়ে যাবে, যেটা মনে রাখার সুবিধা আছে, ln q1 বাই q2 ডিভাইডেড বাই q1 মাইনাস q2। এইটা হচ্ছে তোমার টিম্যাক্সের ভ্যালুটা। আচ্ছা, এবারে সি এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা কেমন করে লিখবে দেখো, যে সিটা তৈরি হচ্ছে তোমার বি থেকে, তাহলে এবারে রেট অফ চেঞ্জ অফ ফরমেশন অফ সি, যেটা বেসিক্যালি সি ভার্সেস টি পার্টের স্লোপ রিপ্রেজেন্ট করে, সেটা কি হবে না, যখন তোমার বি এর কনসেন্ট্রেশন কম, সেই স্লোপটা কম হবে, অর্থাৎ সিটা খুব স্লোলি বাড়বে। আর যখন বি এর কনসেন্ট্রেশনটা তার ম্যাক্সিমাম বা তার কাছাকাছি, তখন সিটা অনেক ফাস্টার রেটে তৈরি হবে। শুধু এইটুকু না, আর একটা অ্যাডিশনাল জিনিস যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে যদি সরাসরি এ থেকে সি হতো, তাহলে যে মুহূর্তে এ ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে সেই মুহূর্তে সি তৈরি হতে আরম্ভ হয়ে গেল। যদি এ ভায়া বি যদি সি তৈরি করে, তাহলে যেটা হবে যে তোমার মানে এ ডিসঅ্যাপিয়ার করা স্টার্ট করে দিলে, কিন্তু সি তৈরি হবে একটু পরে, অর্থাৎ সিটা তোমার তৈরি হবে একটা সার্টেন টাইমের পরে। এই যে টাইমটা, সেটাকে আমি টি ইন্ডাকশন বলছি। তো টি ইন্ডাকশনটা হচ্ছে তোমার বেসিক্যালি যে একটা পার্টিকুলার টাইম ল্যাগ, মানে এ ডিসঅ্যাপিয়ার করা শুরু হওয়া আর সি তৈরি হওয়া শুরু হওয়া, এর মধ্যে একটা টাইম ল্যাগ থাকে, তাকে তুমি ইন্ডাকশন টাইম বলছো। ইন্ডাকশন টাইম, যেটাকে তুমি টি আইএনডি বলছো, এটা বেসিক্যালি কি, দিস ইজ দ্য টাইম ল্যাগ between the formation of C and it is the time lag between the start of formation of C and start of disappearance of A। মানে এ ডিসঅ্যাপিয়ার করা শুরু হওয়া আর সি তৈরি হওয়া শুরু হওয়া, এদের মধ্যে টাইম গ্যাপটা থাকছে, তাকে তুমি টি ইন্ডাকশন নাম দিচ্ছ। আচ্ছা, এবারে যখন প্রথম দিকে বি এর কনসেন্ট্রেশন কম, শেষেরও বি এর কনসেন্ট্রেশন কম বলে তোমার সিটা প্রথম দিকে তোমার স্লোলি তৈরি হবে, এখান থেকে স্লোলি তৈরি হলো। এবারে যখন তোমার ইকুইলিব্রিয়াম পয়েন্টের কাছাকাছি চলে এলে, তখন সে অনেক ফাস্টার রেটে তৈরি হচ্ছে, মানে যখন মানে টি ম্যাক্স, যখন বি এর কনসেন্ট্রেশন যখন ম্যাক্সিমাম, তখন সে অনেক ফাস্টার রেটে তৈরি হচ্ছে, অর্থাৎ সিটা অনেক স্টিভলি বাড়ছে। তারপর আবার যখন তোমার সি এর কনসেন্ট্রেশন বি এর কনসেন্ট্রেশনটা কম হয়ে গেছে, তখন আবার স্লোলি বাড়ছে, তখন দেখো এরকম একটা এস শেপ কার্ভ পাচ্ছ। সেটাই হচ্ছে তোমার সি এর কনসেন্ট্রেশন প্রোফাইল, যেটা হচ্ছে একটা সিগময়েড টাইপের, যেটা বলে সিগময়েড কার্ভ বলা হয়, মানে এস শেপ এই যে কার্ভটা, এটাকে বলা হয় সিগময়েড কার্ভ। তাহলে এই যে সি এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা যখন তুমি আঁকবে, দুটো ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে। একটা হচ্ছে একটা নন জিরো ইন্ডাকশন টাইম আছে, অর্থাৎ মানে টাইমটা তোমার যেখান থেকে স্টার্ট হচ্ছে সি এর ফরমেশন থেকে, তার থেকে একটু বেশি টাইম থেকে তোমার শুরু হবে এইটা। আর সি এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা এরকম একটা এস শেপ ছবি, অর্থাৎ সিগময়েড টাইপের ছবি তুমি দেখতে পাবে আর কি, এইটা। আচ্ছা, এটা আমি কখন করলাম, যখন কে ওয়ানটা মোরাললেস ইকুয়াল টু হচ্ছে কে টু। তাহলে খেয়াল করো যে জেনারেলি যে গল্পটা, সেটা হচ্ছে এই যে একটা কনজিকিউটিভ রিয়াকশনের ক্ষেত্রে যদি কে ওয়ান এবং কে টু তারা কম্পারেবল হয়, তাহলে এর কনসেন্ট্রেশন প্রোফাইল, বি এর কনসেন্ট্রেশন প্রোফাইল, সি এর কনসেন্ট্রেশন প্রোফাইল, এইগুলোকে তোমাকে ডিরাইভ করে জাস্ট দেখে নিতে হবে। তার ফর্মগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, মনে সবসময় থাকবে না, কিন্তু যাকে অন্তত কিভাবে করতে হয় করে তোমাকে নিতে হবে আর কি এটা। আর এখানে এর কনসেন্ট্রেশনটা এক্সপোনেনশিয়াল জাস্ট কমে যাচ্ছে, বি এর কনসেন্ট্রেশনটা প্রথমে বাড়বে, ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর কমবে। একটা পার্টিকুলার টাইম আছে যখন বি এর কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম, সেই টাইমটা তুমি বের করে রাখবে, এলএন কিউ ওয়ান বাই কে টু, এলএন কিউ ওয়ান বাই কে টু বাই কিউ ওয়ান মাইনাস কে টু, এইটা। আর সি এর কনসেন্ট্রেশন প্রোফাইল সম্বন্ধে দুটো ইম্পর্টেন্ট জিনিস তুমি মনে রাখবে, একটা হচ্ছে নন জিরো ইন্ডাকশন টাইম আছে, আর ছবিটা হচ্ছে সিগময়েড টাইপের ছবি, এটা। মানে যদি সরাসরি এ থেকে সি হতো আর এ ভায়া বি সি হচ্ছে, দুটোর মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে এটা। এ থেকে যদি সরাসরি সি হতো, তাহলে তুমি জানো কেমন হয়, জাস্ট মানে এটা কমলো আর সিটা তোমার জাস্ট বেড়ে গেল, এইটা। এই সিগময়েড টাইপের ছবি তুমি পাবে না, আর ইন্ডাকশন টাইম কিছু থাকবে না। তাহলে এই ডিফারেন্সটা তোমার ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো এখানে, যে এই যে এ থেকে বি আর বি থেকে সি ধরো হচ্ছে, এটা রেট কনস্ট্যান্ট কে ওয়ান, এটা রেট কনস্ট্যান্ট ধরো কে টু। ধরো এমন হতো যে কে টুটা মাঝ গ্রেটার দেন ধরো কে ওয়ান, তো এরকম একটা কেস বললাম, একটা কেস আমি কনসিডার করছি, যেখানে সেকেন্ড স্টেপের রেট কনস্ট্যান্টটা ফার্স্ট স্টেপের রেট কনস্ট্যান্টের থেকে হচ্ছে তোমার অনেক অনেক বেশি। এই পার্টিকুলার কাছে তুমি দেখবে যে সি এর কনসেন্ট্রেশনটা সেটা জাস্ট হয়ে যাবে তোমার এরকম, মানে এই যে সি এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা, এই এক্সপ্রেশনটা আছে না, সেইখানে তুমি যদি কে টুটাকে মাঝ গ্রেটার দেন কে ওয়ান তুমি লিখে দাও, হ্যাঁ, কে টুটাকে মাঝ গ্রেটার দেন কে ওয়ান যদি তুমি লিখে দাও,
হ্যাঁ, তখন যেটা হবে তোমার ওই রেট অফ দ্য রিয়াকশনটা যেটা স্লোয়েস্ট স্টেপ তার উপরে বেসিক্যালি তোমার নির্ভর করে যাবে, ঠিক আছে? যেটা স্লোয়েস্ট স্টেপ তার উপরে নির্ভর করে যাবে, নির্ভর করলে এটা এরকম দেখতে হবে, এটা a ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস k1t হয়ে যাবে এইটা। আবার যদি k1টা মাঝ মাঝ গ্রেটার দ্যান k2 হয়ে যায় না, তখন সি এর কনসেন্ট্রেশন প্রোফাইল হচ্ছে যেটা স্লোয়েস্ট স্টেপের রেট কনস্ট্যান্ট অর্থাৎ k2 তার উপরে নির্ভর করবে, এবং সেটা বেরোবে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস kt ইন্টু t। তার মানে কি হলো দেখো, যে কতখানি প্রোডাক্ট অ্যাকচুয়ালি তৈরি হবে সেটা অ্যাকচুয়ালি নির্ভর করছে কার উপরে, নির্ভর করছে হচ্ছে সেই রেট কনস্ট্যান্টের উপরে, যে রেট কনস্ট্যান্টটা হচ্ছে স্লো, বা সেই স্টেপটার উপরে যার রেট কনস্ট্যান্টটা হচ্ছে যে স্টেপটা হচ্ছে স্লো। মানে আমি প্রথম কেসটা সেকেন্ড স্টেপটা ফার্স্ট, প্রথমটা স্লো। দেখো আলটিমেটলি প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে এটা নির্ভর করছে k1 এর উপরে, অর্থাৎ স্লো স্টেপের রেট কনস্ট্যান্টের উপরে। আর সেকেন্ড কেসে কেস 2তে যখন তোমার k2টা হচ্ছে ছোট, তখন কতখানি প্রোডাক্ট তৈরি হবে সেটা নির্ভর করছে দেখো a ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস k2t, অর্থাৎ স্লো স্টেপের রেট কনস্ট্যান্টের উপরে। তার মানে এইখান থেকে তুমি যেটা বুঝতে পারছো যে স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ। এরকম একটা কথা অর্গানিক কেমিস্ট্রিতে আমরা খুব শুনেছো যে স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, সেটা হচ্ছে এই জায়গা থেকে তোমার আসে। হ্যাঁ, মানে যখন তোমার ওরকম একটা কি বলবো কনজিকিউটিভ রিয়াকশনস হবে যেগুলো অনেকগুলো স্টেপসে ঘটেছে, যদি এরকম হয় যে একটা স্টেপ আছে যে স্টেপটা হচ্ছে অন্যান্য স্টেপগুলোর তুলনায় অনেক অনেক স্লো, তাহলে এফেক্টিভলি কতখানি প্রোডাক্ট তৈরি হবে অর্থাৎ আউটপুট তুমি কতটা পাবে সেটা নির্ভর করবে হচ্ছে যে স্টেপটা স্লো তার উপরে, ঠিক আছে? এটা একটা অ্যাডিশনাল ভীষণ ইম্পর্টেন্ট ফিচার্স আর কি, যে স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, এটা তুমি আলাদা করে মনে রাখবে এটা। আচ্ছা, এবারে এই কনটেক্সটে দেখো একটা জিনিস তোমায় বলি, সেটা হচ্ছে যে যদি এরকম সিচুয়েশন হয়ে যায়, আচ্ছা আচ্ছা সেটা না একটু পরে বলছি। মানে আমি অ্যাকচুয়ালি তোমাকে মানে যে যখন k1 এবং k2 তারা কম্পারেবল তার জন্য তোমার ছবিটাকে এঁকে দিলাম। আমি জাস্ট দুটো ছবি তোমাকে শুধু এঁকে দিই, যেটা হচ্ছে যে একবার হয়তো k1 মাঝ মাঝ গ্রেটার দ্যান k2, আরেকবার হচ্ছে k2 মাঝ মাঝ গ্রেটার দ্যান k1। মানে আগে যে ছবিটা আমি এঁকেছি এটা কনজিকিউটিভ রিয়াকশনের জন্য, যেখানে হচ্ছে রেট কনস্ট্যান্ট গুলো মোরালেস কম্পারেবল, এ অর বি অর সি, এইটা টাইম প্লট করছো। এখানে ধরো তোমার ইনিশিয়াল কনস্ট্যান্ট এটা, আর k1টা মাঝ মাঝ গ্রেটার দ্যান ধরো k2। তাহলে রিয়াকশনটা কি, রিয়াকশন তো এটা এ থেকে বি, বি থেকে সি হওয়া, এটা ভাই রেট কনস্ট্যান্ট k1, এটা ভাই রেট কনস্ট্যান্ট k2। তো তাহলে দেখো যদি k1 মাঝ মাঝ গ্রেটার দ্যান k2 হয়, তার মানে এটা খুব কুইকলি জিরোর দিকে চলে আসছে। মানে ফার্স্ট স্টেপে রেট কনস্ট্যান্ট যদি তোমার প্রচন্ড বেশি হয়ে যায়, তাহলে রিয়াকশনটা তো k1 রেট কনস্ট্যান্ট সেটা দিয়ে ডিসঅ্যাপিয়ার করছে, তার মানে এটা ডিসঅ্যাপিয়ার করার রেটটা হচ্ছে খুব কুইকলি জাস্ট জিরোর দিকে চলে যাচ্ছে। আর এ থেকে খুব কুইকলি বি তৈরি হয়ে যাওয়ার চেষ্টা করলো, তাহলে বিও ঠিক একই রকম ভাবে খুব কুইকলি তৈরি হয়ে যাওয়ার চেষ্টা করলো এটা। তাহলে প্রথম দিকে এ প্রায় ডিসঅ্যাপিয়ার করে গেল, বি এর কনসেন্ট্রেশনটা প্রায় হচ্ছে তোমার এর সঙ্গে সমান হয়ে গেল, কিন্তু তারপরে যেটা দেখতে পাচ্ছি যে বি এই জায়গায় থেমে থাকবে না, বিটা কিন্তু সিতে যাবে কিন্তু স্লোলি, অর্থাৎ বিটা তখন তখন সিতে যাচ্ছে, সেটা হচ্ছে খুব স্লোলি তার কনসেন্ট্রেশনটা আস্তে 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 কমছে এইটা। আর যখন বি এর কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমবে, তখন অটোমেটিক্যালি হচ্ছে সি এর কনসেন্ট্রেশনটা আস্তে 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 বাড়বে। সেখানে ধরো সিটা তৈরি হলো, মানে যেহেতু বি থেকে অনেকটা পরে সি তৈরি হচ্ছে, একটা বেশ লং ইন্ডাকশন টাইম আছে। লং ইন্ডাকশন টাইম হওয়ার পরে যে এই সি এর কনসেন্ট্রেশন এইখান থেকে আস্তে 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 বাড়বে, কারণ আমি সরাসরি এ থেকে তো সি তৈরি হতে পারছে না, বি যতটা ডিসঅ্যাপিয়ার করছে সেই মতো করে সি তৈরি হবে। তাহলে এইটা হচ্ছে এ এর কনসেন্ট্রেশন প্রোফাইল, এটা বি এর কনসেন্ট্রেশন প্রোফাইল, এটা হচ্ছে তোমার সি এর কনসেন্ট্রেশন প্রোফাইল। কখন না, যখন k1টা মাঝ মাঝ গ্রেটার দ্যান k2। আচ্ছা, আবার যদি k2টা মাঝ মাঝ গ্রেটার দ্যান k1 হবে, তখন কি হয়? তাহলে এদিকে a এর কনসেন্ট্রেশন অর বি এর কনসেন্ট্রেশন অর সি এর কনসেন্ট্রেশন তুমি প্লট করছো এজ এ ফাংশন অফ টাইম। এটা হচ্ছে তোমার স্মল এ। আচ্ছা দেখো এখানে তোমার যখন k2টা মাঝ মাঝ গ্রেটার দ্যান k1, তা k1টা খুব ছোট, তাহলে এ অ্যাজ ইউজুয়াল খুব স্লোলি ডিকে করছে। আচ্ছা, মানে বি প্রথমে স্লোলি তৈরি হলো, কিন্তু যেহেতু k2টা মাঝ মাঝ গ্রেটার দ্যান k1, অর্থাৎ বি তৈরি হওয়ার সাথে সাথে সে ভেঙে যাচ্ছে,
ওখানে বি এর কনসেন্ট্রেশন সে না, তার কনসেন্ট্রেশন কখনো বাড়ার সুযোগই পাচ্ছে না। আর সিটা কি হবে, মানে সিটা কেন অ্যাজিভ যেন বি ছিল না সেই রকম করে সিটা গাছ বাড়বে। মানে তোমার এটা একটা মানে প্রায় খুব অল্প একটা ইন্ডাকশন টাইম আছে এবং সেই মতো করে হচ্ছে সে মোরাললেস ধরো এইরকম করে সি এর কনসেন্ট্রেশন এইরকম ভাবে যেমন করে বাড়তে হয় বাড়তে, মানে মানে বিটা এখানে মানে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে চলে যাচ্ছে আর কি। সেই জন্য এইটা হচ্ছে তোমার এর কনসেন্ট্রেশন প্রোফাইল, এটা বি এর কনসেন্ট্রেশন প্রোফাইল, এটা হচ্ছে তোমার সি এর কনসেন্ট্রেশন প্রোফাইল, এরকম ভাবে যাচ্ছে এটা। এবং যেটা ইম্পর্টেন্ট এই দুটো কেসেই দেখবে তুমি মানে লাস্টের কেসটা তো ভীষণ পরিষ্কারভাবে বোঝা গেছে, একদম শুরুর দিকটা একটুখানি বাদ দিলে বা এক্ষেত্রে শুরুর দিকে বেশ কিছুটা জায়গা বাদ দিলে তুমি দেখতে পাচ্ছ যে ইন্টারমিডিয়েট যেটা ডিবি তার কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে প্রায় চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ডিবি বাই ডিটিটা তোমার বেসিক্যালি জিরো হচ্ছে। তো এই যে যদি K1 মাঝ গ্রেটার দেন K2 বা K2 মাঝ গ্রেটার দেন K1 হয়, তাহলে ইন্টারমিডিয়েট কনসেন্ট্রেশনটা সময়ের সাথে সাথে প্রায় চেঞ্জ হচ্ছে না। এইটা তুমি বলতে পারো স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন বোঝার আরেকটা রাস্তা আছে, আমরা একটু পরে সেটা বলছি। এটা হচ্ছে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, তাহলে দেখো একটা কনজিকিউটিভ রিয়াকশন যেখানে বিটা বেসিক্যালি কোনো স্টেবল প্রোডাক্ট নয়, বিটা হচ্ছে তোমার একটা ইন্টারমিডিয়েট বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স যাই বলো না কেন, সেই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা তার কনসেন্ট্রেশনটা একটা ওয়াইড রেঞ্জ অফ টাইম সেটা মোরাললেস কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ ডিবি বাই ডিটি সেটা তোমার বেসিক্যালি জিরো হচ্ছে। আর ডিবি বাই ডিটি জিরো হলে সেটাকে বলা হবে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। এবং অনেক কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে যখন তুমি ওভারঅল মেকানিজম তুমি ঠিক করতে চাইবে আর কি, তখন কিন্তু তোমাকে অনেক ক্ষেত্রেই এই ইন্টারমিডিয়েটের জন্য যেগুলো শর্ট লিভড বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের জন্য স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হতে পারে। এটা আচ্ছা, তাহলে এই যে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন জিনিসটা সেইটা আরেক রকম করেও দেখতে পাওয়া যায়। তার জন্য আমরা ওই দুটো জিনিস একসাথে পড়ছি, একটা হচ্ছে আরডিএস অ্যাপ্রক্সিমেশন, রেট ডিটারমিনিস্টিক অ্যাপ্রক্সিমেশন ভার্সেস স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। এই জায়গাটা একটুখানি বুঝে নিতে চাইছি, আরডিএস অ্যাপ্রক্সিমেশন কখন তুমি ইউজ করবে আর স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন কখন তুমি ইউজ করবে। আচ্ছা, তার জন্য আমি একটা পার্টিকুলার টাইপ অফ রিয়াকশন কনসিডার করছি। ধরো এরকম দেখতে, ধরো এ প্লাস বি তারা রিভার্সিবল রিয়াকশনের থ্রু দিয়ে এক্স তৈরি করলো, আর এই এক্সটা সে বেসিক্যালি ধরো তোমার প্রোডাক্টে চলে গেল, এটা তার সঙ্গে আরো কিছু তৈরি হতে পারে, সেটা পরের কথা। আচ্ছা, তাহলে এইখানে যেটা হচ্ছে যে ফরওয়ার্ড প্রসেসের রেট কনস্ট্যান্ট K1 ধরো, ব্যাকওয়ার্ড প্রসেসের রেট কনস্ট্যান্ট K-1 ধরো, আর এইটা রেট কনস্ট্যান্ট তুমি K2 ধরো। আচ্ছা, এবারে এইটা দুটো কেস হতে পারে, এই ধরনের মেকানিজম দুটো কেস থাকতে পারে, দুটো মানে পসিবিলিটি হতে পারে। আচ্ছা, কেস ওয়ানে কি হচ্ছে, এ প্লাস বি এই যে রিভার্সিবল প্রসেসের থ্রু দিয়ে এক্স তৈরি হলো, ফরওয়ার্ড প্রসেসের রেট কনস্ট্যান্ট ব্যাকওয়ার্ড প্রসেসের রেট কনস্ট্যান্ট K-1, এই ইকুইলিব্রিয়ামটা হচ্ছে ফার্স্ট। আর এক্স থেকে এই যে প্রোডাক্ট হওয়াটা বাই রেট কনস্ট্যান্ট K2, এটা ধরো তোমার স্লো, এটা হতে পারে। অথবা যেটা হতে পারতো এ প্লাস বি K1 এবং K-1 এর থ্রু দিয়ে এক্স তৈরি করলো, এটা বেসিক্যালি স্লো, আর এক্স থেকে তোমার প্রোডাক্টে চলে যাচ্ছে বাই রেট কনস্ট্যান্ট K2, প্রোডাক্টে চলে যাচ্ছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট। ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো যে এই যে পার্টিকুলার কেসটাতে কেস ওয়ানটায় তোমাকে এই ইকুইলিব্রিয়ামটা প্রথমে ভেবে নিতে হবে, এই ইকুইলিব্রিয়ামটা তোমাকে প্রথমে ভেবে নিতে হবে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K1 বাই K-1 সেটা হচ্ছে এক্স এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এ এর কনসেন্ট্রেশন ইনটু বি এর কনসেন্ট্রেশন। এইটা করে নিয়ে এক্স এর কনসেন্ট্রেশনটা প্রথমে বের করে নাও, সেটা হচ্ছে K1 বাই K-1 ইন্টু এ এর কনসেন্ট্রেশন ইনটু বি এর, এটা তুমি বের করে নাও। তারপরে রেট অফ দ্য রিয়াকশন বা রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট তুমি K2 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন করো, অর্থাৎ K1 K2 বাই K-1 ইন্টু এ এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন, এইরকম ভাবে লেখো এটা। আবার উল্টো দিকে যদি এই পার্টিকুলার কেসটায় দেখো, এক্ষেত্রে এক্সটা কনসেন্ট্রেশনটা সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে না, অর্থাৎ এইটা জিরো তোমাকে সেট করতে হবে। আচ্ছা, এটা K1 ইন্টু এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন মাইনাস K-1 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন মাইনাস K2 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। সেখান থেকে এক্স এর কনসেন্ট্রেশন তুমি বের করে নাও, K1 বাই K-1 প্লাস
কে টু ইন্টু এ এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন, এটা তোমাকে প্রথমে লিখে ফেলতে হবে। আর রেট অফ দ্য রিয়াকশন সেটা বেসিক্যালি কে টু ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন, তাহলে সেটা হয়ে যাবে কত, কে ওয়ান কে টু ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান প্লাস কে টু ইন্টু এ এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন, এরকমভাবে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এটা তাহলে দেখো, তাহলে এই প্রথম অ্যাপ্রোচটা পরের অ্যাপ্রোচটা আলটিমেটলি হয়তো তুমি যদি দেখো যে ভিটা হচ্ছে একটা এফেক্টিভ রেট কনস্ট্যান্ট ইন্টু এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন, এখানে একটা এফেক্টিভ রেট কনস্ট্যান্ট ইন্টু এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন, কিন্তু এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা কিন্তু বাঁদিকে যা ডান দিকে কিন্তু আলাদা। তাহলে এই যে বাঁদিকের অ্যাপ্রোচটা সেটাকেই বলা হচ্ছে আরডিএস অ্যাপ্রক্সিমেশন বা রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন, এটা হচ্ছে আরডিএস অ্যাপ্রক্সিমেশন। আর ডান দিকটাই যেটা, সেটা এই যে প্রথমে লিখেছো যে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু 0, সেখানে এটা হচ্ছে তোমার স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। আর আরডিএস অ্যাপ্রক্সিমেশন এই যে ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে এক্সটা, এটাকে বলা হয় তোমার আরএনএস কমপ্লেক্স। তাহলে একটা তোমার অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হয়েছে বা ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে, ইন্টারমিডিয়েটটাকে বলা হচ্ছে আরএনএস কমপ্লেক্স। আর এইখানে যেটা তৈরি হলো যে এক্সটা, সেটাকে বলা হবে যে ভ্যান ডক কমপ্লেক্স। এটা আরএনএস কমপ্লেক্স, এটা হচ্ছে ভ্যান ডক কমপ্লেক্স। বুঝতে পারলে? তাহলে আরডিএস অ্যাপ্রক্সিমেশন ভার্সেস স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন, এই তফাৎটা তোমার কিন্তু করতে হবে। মানে অনেক সময় দেখবে প্রবলেমে তোমার পরিষ্কারভাবে দেওয়া থাকবে, মানে এরকম একটা, মানে ধরো হোমোজিনিয়াস ক্যাটালিসিস বা ইত্যাদির ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে এরকম একটা মেকানিজম দিয়ে দেওয়া থাকবে এবং কোনটা ফার্স্ট কোনটা স্লো কিন্তু পরিষ্কারভাবে বলা থাকবে। তখন তুমি ওই যেখানে আরডিএস অ্যাপ্রক্সিমেশন ইউজ করার কথা সেখানে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ইউজ করলে কিন্তু ফাইনাল জায়গাটা তোমার ভুল চলে আসবে। তো এইটা একটা পার্টিকুলার জায়গা যেটা তোমাকে কিন্তু খুব কেয়ারফুলি মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইটা। আর এইটা একটা জিনিস আমি বললাম। আচ্ছা আচ্ছা, আর একটা মানে ওইটা এখন শেষ করে নিই আগে। তোমার আমি কেসিপি ভার্সেস টিসিপিটা বলবো, তার আগে ওই তোমার সকাল আমাদের তিনটে পার্টিকুলার টাইপ অফ কমপ্লেক্স রিয়াকশন নিয়ে আলোচনা করেছি। আমাদের প্যারালাল রিয়াকশনটা এখনো বা সাইড রিয়াকশনটা এখনো বলা হয়নি, সেটা একটুখানি বলে নেওয়া যাক আগে, তারপরে বাকিগুলো আমি বলছি। আর এবার প্যারালাল বা সাইড রিয়াকশনের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট এইরকম ভাবে করো, ধরো এ একটা রিয়াক্টর, সেটা তোমার বিও তৈরি করতে পারে, সিও তৈরি করতে পারে ভাই রেট কনস্ট্যান্ট কে ওয়ান এবং কে টু। এবার ইনিশিয়ালি টি ইকুয়াল টু 0-তে এর কনসেন্ট্রেশন তুমি এ ধরো, বি এর কনসেন্ট্রেশন 0 বলো, সি এর কনসেন্ট্রেশনটা তুমি 0 বলো। আর এখানে আরবিট্রারি টাইম টি, এর কনসেন্ট্রেশন আমি এ বলছি, এটা ধরে নাও তোমার এ মাইনাস এক্স, বি এর কনসেন্ট্রেশনটা বি বলছি, সি এর কনসেন্ট্রেশন তোমার সি বলছি। এখানেও ঠিক একই রকম ভাবে এ যতটা ডিসঅ্যাপিয়ার করবে, বি এবং সি দুজনে মিলে হচ্ছে তোমার সেই জিনিসটা তৈরি হবে। ঠিক আছে, সেটাকে মাথায় রেখে তোমাকে এগোতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে এই পার্টিকুলার কেসে তুমি যা যদি ইন্ডিকেটেড রেড লটাকে বের করো, সেটা এরকম। আর এখানে ধরে নাও যে অ্যাজিউম করে নাও বোথ স্টেপ আর ফার্স্ট অর্ডার, বোথ রিয়াকশনস আর ফার্স্ট অর্ডার, এটা তুমি ধরে নাও আর কি। তাহলে খুব ইজিলি এটা তুমি করতে পারবে, সেটা হচ্ছে মানে ইন্টিগ্রেটেড রেড লটা। রেড লটা সুন্দর দেখতে, ln a বাই a মাইনাস এক্স, শুধু এখানে রেট কনস্ট্যান্টটা কে ওয়ান প্লাস কে টু ইন্টু টি হলো, মানে একদম ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে যেমন হয় সেরকম। মানে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এ আইদার বি তৈরি করে, এ আইদার সি তৈরি করে, এখানে হচ্ছে এটা ডিসঅ্যাপিয়ার করছে ভাই রেট কনস্ট্যান্ট কে ওয়ান এবং কে টু, সেই জন্য ln a বাই a মাইনাস এক্স হয়ে যাচ্ছে কে ওয়ান প্লাস কে টু ইন্টু টি। এবং এই পার্টিকুলার কেসে তুমি যদি প্লট আঁকো, এক্স অ্যাক্সিসের বরাবর টাইম আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ln a বাই a মাইনাস এক্স, এই প্লটটাকে যদি আঁকো তাহলে একটা স্ট্রেট লাইন পাচ্ছ, যার স্লোপটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি কে ওয়ান প্লাস কে টু। ইন্ডিকেটেড রেলাতে
তোমার স্লোপটা হয়ে গেল K1 প্লাস K2। আর এবারে এই ইকুয়েশন থেকে তুমি a মাইনাস এক্সটাকে বের করে নাও, সেটাই হচ্ছে সেই মুহূর্তে এর কনসেন্ট্রেশন। সেটা কি হবে? ওই মুহূর্তে এর কনসেন্ট্রেশনটা অ্যাজ ইউজুয়াল হচ্ছে a ই টু দি পাওয়ার মাইনাস, শুধু এখানে K1 প্লাস K2 ইন্টু টি হলো। যেমন করে তুমি ওই মানে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে যেটা হয় আর কি, তার ক্ষেত্রে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কোনো একটা সার্টেন টাইমে রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু টি হয়। এখানে কেটা হয়ে গেছে ঠিক আছে K1 প্লাস K2। তো এটা হচ্ছে এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা এরকম দেখতে। আর এবারে তুমি বিটা তৈরি হচ্ছে ওই এ থেকে, মানে তুমি যদি ডিবি বাই ডিটি করো, ডিবি বাই ডিটি হচ্ছে K1 ইন্টু ওই মুহূর্তে এর কনসেন্ট্রেশন, সেই এর কনসেন্ট্রেশন তুমি এটা বসিয়ে দাও, সেখান থেকে ওই বি এর কনসেন্ট্রেশনটা পেয়ে যাবে। সেটা এরকম দেখতে হবে K1 বাই K1 প্লাস K2 a ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস K1 প্লাস K2 ইন্টু টি, থার্ড ব্র্যাকেট দেওয়া এইটা। আর সি এর কনসেন্ট্রেশনটা একই রকম করে তুমি বের করবে, শুধু এখানে একটা K2 হয়ে যাবে K1 এর বদলে। এটা a ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস K1 প্লাস K2 ইন্টু টি, এটা। এবং মজা দেখো যে যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো একটা মুহূর্তে বি এর কনসেন্ট্রেশন এবং সি এর কনসেন্ট্রেশন রেশিওটা, সেটা যে কোনো মুহূর্তে মানে তোমার মানে যে কোনো আরবিট্রারি টাইমেও হতে পারে, অথবা যখন টাইমটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে তখন তুমি দেখতে পারো। তুমি একটু খেয়াল করে দেখো এইখান থেকে, যে যখন তোমার টাইমটা টেন্ডস টু ইনফিনিটি তখন এর কনসেন্ট্রেশনটা সে বেসিক্যালি জিরোর দিকে চলে গেল। বি এর কনসেন্ট্রেশনটা সেটা কোন দিকে যাচ্ছে খেয়াল করো, বেসিক্যালি K1 বাই K1 প্লাস K2 ইন্টু এর দিকে যাচ্ছে। মানে যখন টাইমটা টেন্ডস টু ইনফিনিটি, ওই এক্সপোনেনশিয়াল যে পার্টটা, সেই পার্টটা তো তোমার বেসিক্যালি জিরো হয়ে গেছে। এই যে এই ই টু দি পাওয়ার মাইনাস K1 প্লাস K2 ইন্টু টি, টি যখন টেন্ডস টু ইনফিনিটি, এই পার্টটা জিরো হয়ে গেছে। জিরো হয়ে গেলে তোমার যেটা বি এর কনসেন্ট্রেশন যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে K1 বাই K1 প্লাস K2 ইন্টু এ। আর একই রকমভাবে সি এর কনসেন্ট্রেশনটা কি চলে যাচ্ছে না K2 বাই K1 প্লাস K2 ইন্টু এ, এটা। এবারে দেখো যে কোনো মুহূর্তে বি এবং সি এর কনসেন্ট্রেশন রেশিও এবং ইনফাইনাইট টাইমে বি এবং সি এর কনসেন্ট্রেশনের রেশিও, দিস ইজ নাথিং বাট K1 বাই K2, এটা। তাহলে তুমি দুটো জিনিস খেয়াল করো, যে একটা পেয়েছো স্লোপটা হচ্ছে K1 প্লাস K2, মানে আমি যদি ভাবি এইখানে যদি এই ইকুয়েশনটাকে এই যে স্লোপটা K1 প্লাস K2 হচ্ছে, এটাকে 1 নম্বর ইকুয়েশন বলো। আর যে কোনো একটা মুহূর্তেই বলো বা ইনফাইনাইট টাইম পরে K1 K2 যে রেশিওটা, সেটা বেশি মানে বি এবং সি তাদের কনসেন্ট্রেশন রেশিওটা K1 বাই K2 হচ্ছে, এটাকে ইকুয়েশন 2 বলো। ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি 1 and 2 তুমি K1 এবং K2 কে সেপারেটলি বের করতে পারবে। ফ্রম ইকুয়েশন ফ্রম ইকুয়েশন 1 and 2 we can determine K1 and K2 সেপারেটলি। K1 K2 কে তুমি সেপারেটলি বের করতে পারবে। আর এইটা একটুখানি বলে নিই, যে কোনো একটা মুহূর্তে এবং ইনফাইনাইট টাইমে যে বি এবং সি যে তৈরি হচ্ছে, তাদের রেশিওটা যে K1 বাই K2 সঙ্গে সমান, এইটা কিন্তু এই প্যারালাল রিয়াকশনের একটা বৈশিষ্ট্য। মানে তোমার যদি আজকে মানে এ থেকে ধরো বি প্লাস সি হচ্ছে, মানে একদম একটা সিঙ্গেল স্টেপে এ থেকে বি প্লাস সি হচ্ছে, বা একটা কনজিকিউটিভ রিয়াকশনও করে একটা সার্টেন টাইমে তুমি বি সি ইত্যাদি পেতে পারতে। কিন্তু সেই পার্টিকুলার কেসগুলোতে কখনোই এমন হবে না, মানে সবসময় কখনোই হবে না যে বি এবং সি এর কনসেন্ট্রেশন রেশিওটা তার রেট কনস্ট্যান্টের রেশিওর সঙ্গে সমান হচ্ছে। তাহলে এই যে বি এবং সি এর কনসেন্ট্রেশনের রেশিওটা তাদের রেট কনস্ট্যান্টের রেশিওর সঙ্গে সমান হলো, এইটা বেসিক্যালি একটা টেস্ট অফ এ প্যারালাল রিয়াকশন। এই টেস্টটাকে বলা হয় ভিগ-চিল্ডার্স টেস্ট, WEGSCHEIDER, ভিগ-চিল্ডার টেস্ট বলা হয় এটাকে। তাকে নামটা মনে থাকলে ভালো, না হলে আর কি করা যাবে। যাকে যেটা বলছি দেখো, যে তোমার যে কোনো একটা মুহূর্তে বি এবং সি এর কনসেন্ট্রেশনের রেশিওটা সেটা হচ্ছে K1 বাই K2 হচ্ছে। আর আগে তুমি যদি ln a বাই a মাইনাস x ভার্সেস t প্লট করতে, তো স্লোপ থেকে K1 প্লাস K2 পেয়ে যেতে। তাই এই দুটো ইকুয়েশন থেকে K1 এবং K2 কে তুমি সেপারেটলি বের করে ফেলতে পারছো, এটা। আচ্ছা, এবারে দেখো এইখান থেকে যেটা তুমি করতে পারো, এটা বলে নি, যে এইখান থেকে একটা হাফ লাইফ টাইম তুমি ডিফাইন করতে পারো, যেটা বেসিক্যালি 0.693 বাই K1
প্লাস কে টু এরকম একটা হাফ লাইফ টাইম তুমি ডিফাইন করতে পারছো, মানে রিয়াক্ট্যান্টটা এটা সেটা ভাইড রেসপন্সটা কে ওয়ান এবং কে টু দুটো দিয়ে ডিসঅ্যাপিয়ার করছে। এবার একটা সার্টেন টাইম, যে টাইমে হচ্ছে রিয়াক্ট্যান্টের কনস্ট্যান্ট কথা ইনিশিয়াল ভ্যালুর অর্ধেক হচ্ছে, অর্থাৎ সেই টি ইকুয়াল টু টি হাফটা তখন যখন এ মাইনাস এক্স হচ্ছে এ বাই টু হচ্ছে, তো সেখান থেকে টি হাফটা তুমি 0.693 বাই কে ওয়ান প্লাস কে টু এটা তুমি পেয়ে যাচ্ছ প্যারালাল রিয়াকশনের ক্ষেত্রে এটা। আচ্ছা, এবারে দেখো যে যখন তুমি কনসেন্ট্রেশন প্রোফাইলগুলো আঁকতে, মানে কনসেন্ট্রেশন অফ এ বি সি ভার্সেস টাইম তুমি প্লট আঁকতে চাইবে, সেটা কিন্তু নির্ভর করবে কে ওয়ান এবং কে টু তাদের রিলেটিভ ভ্যালুর উপরে। ধরো আমি বললাম যে কে ওয়ান বাই কে টু সেটা ধরো লেসে ওয়ান, অর্থাৎ কে ওয়ান কে টু তারা হচ্ছে সমান, ঠিক আছে? তো তা যদি হয় যে কোনো একটা মুহূর্তে বি এর কনসেন্ট্রেশন বাই সি এর কনসেন্ট্রেশন, যেটা বেসিক্যালি ইনফাইনাইট টাইমে বি এর কনসেন্ট এবং সি এর কনসেন্ট্রেশন রেশিওর সঙ্গে সমান, এটা বেসিক্যালি তোমার ওয়ান হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি যেটা বুঝতে পারছো বি এর কনসেন্ট্রেশন এবং সি এর কনসেন্ট্রেশন এই দুটো তোমার সমান হবে, এটা বি এবং সি তারা বেসিক্যালি তোমার সমান হবে ইনফাইনাইট টাইমে, এইটা। আর যেটা খুব স্বাভাবিক ব্যাপার, দেখো যে ইনফাইনাইট টাইমে বি এবং সি তারা অ্যাকচুয়ালি কোন ভ্যালুতে গিয়ে পৌঁছাবে তুমি কিন্তু এইখানে দেখো। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে নিই, যে যখন টাইম টেন্ডস টু ইনফিনিটি এর কনসেন্ট্রেশন জিরোর দিকে চলে যাচ্ছে বলে বি এর কনসেন্ট্রেশন এবং সি এর কনসেন্ট্রেশনের যে যোগফলটা সেটা কিন্তু সবসময় এর সঙ্গে সমান, এটা। তাহলে এইটা অবভিয়াসলি এ বাই টু হয়ে যাবে, মানে যখন টাইম টেন্ডস টু ইনফিনিটি এ তার কনসেন্ট্রেশনটা কিন্তু জিরো হয়ে গেল, তাহলে পুরোটাই বি আর সিতে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। তো তুমি এবারে বি এর কনসেন্ট্রেশন এবং সি এর কনসেন্ট্রেশন যোগ করে সেটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য এ তার সঙ্গে সমান হয়ে গেছে, অর্থাৎ স্মল এ এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। আর এবারে যখন কে ওয়ান কে টু তারা সমান, তখন ইনফাইনাইট টাইমে বি এর কনসেন্ট্রেশন এবং সি এর কনসেন্ট্রেশনের রেশিওটা সেটা সমান হয়ে গেল, মানে ওয়ান হয়ে গেল। অর্থাৎ যখন টাইম টেন্ডস টু ইনফিনিটি বি এর কনসেন্ট্রেশন ইকুয়াল টু সি এর কনসেন্ট্রেশন ইকুয়াল টু এ বাই টু হয়ে যাচ্ছে, এইটা। তা যদি হয় তাহলে তার মতো করে তুমি একটা ছবি আঁকার চেষ্টা করো। ধরো এইখানে তুমি এর কনসেন্ট্রেশন প্লট করছো, অথবা বি এর কনসেন্ট্রেশন প্লট করছো, অথবা সি এর কনসেন্ট্রেশন প্লট করছো, এটাকে তুমি টাইম প্লট করছো। এইটা ধরে নাও স্মল এ, এটা ধরে নাও তোমার স্মল এ, ঠিক আছে? আচ্ছা, এ তোমার কি হচ্ছে না, মানে রিয়াক্ট্যান্টটা মানে এ সে এক্সপোনেনশিয়ালি সবসময় ডিকে করে যাবে। আচ্ছা, এবারে বি আর সি তারা বাড়বে, এবারে কোন রেশিওতে বাড়বে সেটা নির্ভর করছে কে ওয়ান এবং কে টুর উপরে। এই পার্টিকুলার কেসে এইভাবে যদি এ বাই টু বলো, তাহলে বি সি দুজনই একই রকম করে বেড়ে কোন ভ্যালুতে গিয়ে পৌঁছাবে যখন টাইম টেন্ডস টু ইনফিনিটি, এটা জিরোর দিকে পৌঁছালো, বি আর সি দুজনেই কিন্তু এ বাই টুতে টু এর দিকে পৌঁছাবে, অর্থাৎ বি অর সি দুজনেই কিন্তু একই লাইন বরাবর গিয়ে তোমার যখন টাইম টেন্ডস টু ইনফিনিটি সেই একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে তোমার এ বাই টু। আচ্ছা, আবার ধরো কে ওয়ান বাই কে টু ধরো তোমার টু হয়েছে, সেই পার্টিকুলার কেসে ইকুইলিব্রিয়ামে বি এর কনসেন্ট্রেশন বা ইকুইলিব্রিয়ামে সি এর কনসেন্ট্রেশন, ইকুইলিব্রিয়াম বললে ভুল হবে, ইনফাইনাইট টাইমে, তাহলে ইনফাইনাইট টাইমে বি এর কনসেন্ট্রেশন ইনফাইনাইট টাইমে সি এর কনসেন্ট্রেশন এই রেশিওটা তোমার 2 হয়ে গেল। এখান থেকে তুমি বুঝতে পারছো ইনফাইনাইট টাইমের বি এর কনসেন্ট্রেশনটা ইনফাইনাইট টাইমের সি এর কনসেন্ট্রেশন ডাবল হয়ে যাবে। আর যেহেতু বি এর কনসেন্ট্রেশন অ্যাট ইনফাইনাইট টাইম আর সি এর কনসেন্ট্রেশন ইনফাইনাইট টাইম এই দুটোর যোগফল হচ্ছে এ, তাহলে সেইখান থেকে তুমি যেটা পেয়ে যাচ্ছ যে বি এর কনসেন্ট্রেশন ইনফাইনাইট টাইমে সেটা যদি তোমার 2a/3 হয়, তাহলে সি এর কনসেন্ট্রেশন ইনফাইনাইট টাইমে সেটা তোমার বেসিক্যালি a/3 হয়ে যাচ্ছে। কিছু না, তুমি এটা এখানে বসিয়ে দাও, বি এর জায়গায় 2 ইন্টু সি বসে তার 3c ইকুয়াল টু এ হয়ে গেল, তাহলে সি ইকুয়াল টু a/3 হয়ে যাচ্ছে, আর বিটা হচ্ছে 2a/3 হয়ে যাচ্ছে। এই পার্টিকুলার কাছে তুমি ছবি আঁকার চেষ্টা করো। এখানে এ এর কনসেন্ট্রেশন और बी এর কনসেন্ট্রেশন और সি এর কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্লট হচ্ছে। আমি এটাকে 3টে ভাগে ভাগ করে দিই। এটা স্মল এ, এটা a/3, এটা 2a/3,
এর কনসেন্ট্রেশন অ্যাজ উইকের এক্সপেন্সিয়ালি কমে 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 সে জিরোর দিকে পৌঁছাবে, কিন্তু এর কনসেন্ট্রেশন এবারে একজন তোমার কোথায় গিয়ে পৌঁছাচ্ছে না বেড়ে 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 এটা তোমার a/3 গিয়ে পৌঁছাচ্ছে, আর একজন সে বেড়ে 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 কোথায় গিয়ে পৌঁছাবে না বেসিক্যালি 2a/3 গিয়ে পৌঁছাবে। 2a/3 গিয়ে যে পৌঁছাচ্ছে সেটা কে না সেটা বেসিক্যালি তোমার বিটা, আর a/3 এটা পৌঁছাচ্ছে সেটা বেসিক্যালি তোমার সিটা। তো দেখো এই পার্টিকুলার কাছে ABC ভার্সেস টি যদি তুমি প্লট করো তাহলে এটা এইরকম ভাবে এগোচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো যখন তোমার একটা প্যারালাল রিঅ্যাকশন বা সাইড রিঅ্যাকশন হবে তার ক্ষেত্রে ABC তাদের কনসেন্ট্রেশনের এক্সপ্রেশনগুলো তোমার জানার দরকার পড়ছে, তাদের কনসেন্ট্রেশন ছবিগুলো কনসেন্ট্রেশন ভার্সেস টাইম তার ছবিগুলো তুমি বুঝতে পারছো, কি করে তুমি ইন্ডিভিজুয়াল রেট কস্টের Q1 Q2 বের করতে পারবে সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে তোমার মোরালেস প্যারালাল রিঅ্যাকশন নিয়ে যে কথাগুলো বলা যায় সেটা, ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে তো? বুঝছে না হয়নি? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আমি এইখানে আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে KCP ভার্সেস TCP, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট ভার্সেস থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। এখানে দেখো আসলে যেটা হচ্ছে যে অনেক সময় যেটা হয় যে তোমার কোন একটা গিভেন সেট অফ রিঅ্যাক্ট্যান্ট সেখান থেকে অর্থাৎ দুটো পসিবল প্রোডাক্ট তৈরি হতে পারে। এবার দুটো পসিবল প্রোডাক্ট যদি তৈরি হয় তাহলে এমন হতে পারে যে দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে, একজন ফাস্টার রেটে তৈরি হয়েছে, একজন স্লোয়ার রেটে তৈরি হয়েছে। এবং যদি এরকম সিচুয়েশন হয় যে ফাস্টার রেটে তৈরি হচ্ছে সেই মেজর প্রোডাক্ট তাকে বলা হয় কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। আবার অনেক সময় যেটা হয় যে দুটো প্রোডাক্ট তৈরি হলে দুটো প্রোডাক্টের স্টেবিলিটি আলাদা, একজন বেশি স্টেবল একজন কম স্টেবল। যদি এরকম সিচুয়েশন হয় যে বেশি স্টেবল সেটাই হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট, তাকে বলা হয় থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। তাহলে মানে দ্য প্রোডাক্ট which is formed in faster rate be the major product, be the major product, be the major product, then it is KCP। আর উল্টো দিকে যদি এমন হয় দ্য প্রোডাক্ট which is formed in slower rate, slower rate বললে ভুল হবে, which is more stable, sorry, the product which is more stable, which is more stable be the major product, then it is TCP. So the product which is formed in faster rate be the major product, then it is KCP. The product which is more stable be the major product, then it is TCP। ঠিক আছে, এটা হচ্ছে KCP TCP। আর এবার KCP ভার্সেস TCP কেন আসছে? আর যদি এমন সিচুয়েশন হয় তোমার মানে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ফাস্টার রেটে তৈরি হচ্ছে সে যদি লেস স্টেবল হয়, আর যে বেশি স্টেবল সে যদি স্লোয়ার রেটে তৈরি হয়, তখনই কিন্তু কখন কে মেজর প্রোডাক্ট হবে সেটা নিয়ে তোমার বেসিক্যালি সমস্যা। আর এবারে এই KCP ভার্সেস TCPর গল্পটা তো কখন আসবে? মানে দেখো এরকম যদি সিচুয়েশন হতো যে বেশি স্টেবল সে ফাস্টার রেটে তৈরি হয় তাহলে ওটাই সবসময় মেজর প্রোডাক্ট হবে, আর যেটা তোমার কম স্টেবল সেটা স্লোয়ার রেটে তৈরি সে কখনই মেজর প্রোডাক্ট হতে পারবে না। সেখানে KCP এবং TCP ঝামেলা নেই, ঝামেলাটা আসবে তখনই যখন হচ্ছে যে ফাস্টার রেটে তৈরি হচ্ছে সে লেস স্টেবল। তা তোমার এখানে মানে KCP ভার্সেস TCP এটা হতে গেলে তিনটে কন্ডিশন তোমাকে স্যাটিসফাই করতে হয়। The condition must be satisfied। কি সেটা? এক নম্বর হচ্ছে যে তোমার মানে one product is more stable than other,
2 নম্বর, the product which is more stable is formed in slower rate. এটা the product which is more stable is formed in slower rate. এটা হতে হবে 3 নম্বর, the reactions must be reversible. তো এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাইড হয় আর কি, তবেই তোমার কেসিপি ভার্সেস টিসিপি এটা হবে। ব্যাপারটা কিরকম, একটা এক্সাম্পল, মানে একটা তোমার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দিয়ে তোমাকে ভালো করে বুঝিয়ে দিই। ধরো এদিকে তুমি এনার্জি প্লট করছো, একটা পার্টিকুলার সেট অফ রিয়াক্ট্যান্ট আছে, আর একটু অত আগে দেবো, অত উঁচুতে দেবো না, এক সেকেন্ড। ধরো তোমার এখানে একটা পার্টিকুলার সেট অফ রিয়াক্ট্যান্ট আছে, এটা তোমার রিয়াক্ট্যান্ট। আচ্ছা, এবার এইখান থেকে তোমার দুটো পসিবল প্রোডাক্ট তৈরি হতে পারে। ধরে নাও এদিকে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা ফার্স্ট রেটে তৈরি হয়েছে, কিন্তু সেটা লেস স্টেবল। এটা ধরো তোমার রিয়াক্ট্যান্টটাকে আর বলো, এই যে প্রোডাক্টটা তৈরি সেটাকে এ বলছি। আর আরেকটা সে তৈরি হচ্ছে স্লোলি, অর্থাৎ হায়ার এনার্জি অ্যাক্টিভেশন বেরিয়ে থ্রু দিয়ে যাচ্ছে, সে অনেক নিচ পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ তোমার সে বেশি স্টেবল হচ্ছে। পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রামে মোর স্টেবল মানে হচ্ছে সে নিচে থাকবে, আর কম স্টেবল মানে সে উপরে থাকবে, এটা। আর তাহলে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ছিল, এইটা একটা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে, এটা ট্রানজিশন স্টেট এ বলছি, এটা একটা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে, এটা ট্রানজিশন স্টেট তোমার বি বলছি। তুমি বোঝার চেষ্টা করো যে রিয়াক্ট্যান্ট তোমার এতেও যেতে পারে, বিতেও যেতে পারে। এ অনেক ফাস্টার রেটে তৈরি হবে, তাই এখানে এটা হয়ে গেল তোমার এখানে কেসিপি, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। আর বি যেটা, বিটা দেখো প্রথমে কিন্তু তোমার কম তৈরি হবে, মানে রিয়াক্ট্যান্ট যখন এতে যেতে পারছে আর বিতে যেতে পারছে, তাহলে এতে নিশ্চয়ই বেশি যাবে দেন বি, কারণ এর অ্যাক্টিভেশন বেরিয়ারটা অনেক কম দেন দা বি। আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে এই যে তুমি যদি সাফিসিয়েন্ট টাইমে অ্যালাউ করো এবং রিয়াকশনটা যদি রিভার্সেবল, তাহলে খেয়াল করো যে এ তার কিন্তু আর এ ফিরে যাওয়াটা অনেক সহজ, আর বি যেটা তৈরি হয়েছে তার কিন্তু তোমার এই আর এ ফিরে যাওয়াটা কঠিন, কারণ তোমার এই ফরওয়ার্ড পসেকের অ্যাক্টিভেশন এনার্জি যখন তোমার বেশি, তখন ব্যাকওয়ার্ড পসেকের অ্যাক্টিভেশন এনার্জি কিন্তু আরো অনেক বেশি হয়ে যাচ্ছে। যেমন রিয়াক্ট্যান্ট এ এবং বিতে আসছে, এ এবং বিতে যখন গেল তখন বেসিক্যালি হচ্ছে এর যে অ্যাক্টিভেশন বেরিয়ারটা সেটা অনেক কম দেন এই যে অ্যাক্টিভেশন বেরিয়ার তার তুলনায়। সেখানে এক্সপেক্টেড রিয়াক্ট্যান্টে যদি দুটো রাস্তা খোলা থাকে, দুটো চ্যানেল খোলা থাকে, তাহলে জাস্ট এই চ্যানেলের থ্রু দিয়ে এ তৈরি করবে। কিন্তু একটা কথা, অ্যাট দ্য সেম টাইম যখন তোমার এ ফিরবে, সে দেখো কম অ্যাক্টিভেশন এনার্জির থ্রু দিয়ে সে ফিরে গেল, কিন্তু এই ক্ষেত্রে যদি ফিরতে হয় তাকে দেখো এতখানি এনার্জি বেরিয়ার ক্রস করে তাকে ফিরতে হচ্ছে। তার মানে কি বি ওয়ান্স তৈরি হলো, সে আর ফিরছে না, কিন্তু এ যেটা তৈরি হয়েছে কিন্তু ফিরে গিয়ে আরে আবার চলে গেছে, তাহলে আরটা আবার ডিস্ট্রিবিউটেড হচ্ছে। সেই জন্য শুরুর দিকে তোমার এটা মেজর প্রোডাক্ট হবে, মানে এটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে শুরু মানে লো টেম্পারেচার, এক নম্বর টেম্পারেচারটা কম হতে হচ্ছে, আর মানে শর্ট টাইম যদি কনসিডার করে, এটা হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট হচ্ছে, এটা হচ্ছে কেসিপি। আর এবারে যদি হাই টেম্পারেচার তুমি করো, টেম্পারেচার বেশি করলে তোমার রিভার্স করার এবিলিটিটা বেড়ে যায়, আর লং টাইম যদি তুমি কনসিডার করো তাহলে বিটা মেজর প্রোডাক্ট হয়ে যাবে, বিটা হচ্ছে তোমার তখন টিসিপি হয়ে যাবে। এইটা তাহলে দেখো যেটা ইম্পর্টেন্ট যে এখানে কিন্তু দুটো রিয়াকশনই রিভার্সেবল হওয়া খুব দরকার, কারণ ওয়ান্স চলে গেলে সে যদি আর না ফেরে তাহলে কেসিপিটাই সবসময় মেজর প্রোডাক্ট রয়ে যাবে, উপায় নেই, তাহলে তাকে ফিরতে হবে। তাহলে এবারে যেটা কথা হচ্ছে যে যেটা ফাস্টার রেটে তৈরি হয়েছে সেটা কম স্টেবল হয়ে যাওয়ার জন্য ব্যাকওয়ার্ড পসেকের অ্যাক্টিভেশন বেরিয়ারটা কম, তার ক্ষেত্রে অনেক সহজে সে আরে ফিরে যেতে পারছে। কিন্তু যে বেশি স্টেবল, তার ব্যাকওয়ার্ড পসেকের অ্যাক্টিভেশন এনার্জিটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, সে কম ফিরে যাচ্ছে। সেটা যদি লং টাইমে দেখো এবং টেম্পারেচার কতটা বেশি রাখো, তখন বি যেটা সেটা তোমার মেজর প্রোডাক্ট হয়ে যেতে পারে। এটা এইটা হচ্ছে তোমার কেসিপি ভার্সেস টিসিপির গল্প, ঠিক আছে। এবং এখানে অনেক এক্সাম্পল আছে, যে এক্সাম্পলগুলো তোমাকে করতে হবে। অর্গানিক কেমিস্ট্রিতে এই ধরনের এক্সাম্পল তুমি অনেক পেয়েছো, পার্টিকুলারলি হচ্ছে ধরো 1,3-বিউটাডাইন, সেখানে এইচ বের অ্যাডিশন 1,2 অ্যাডিশন প্রোডাক্ট আর 1,4 অ্যাডিশন প্রোডাক্ট তুমি যদি কম্পেয়ার করো আর কি, তাহলে তুমি ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারো।
ঠিক আছে? তাহলে দেখো কেসিপি ভার্সেস টিসিপি ব্যাপারটা পরিষ্কার হয়েছে তো, কোনো অসুবিধা নেই। দেখো এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখানে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। তুমি দেখো এমনিতে তো কমপ্লেক্স রিয়াকশনের রেসপেক্টে তোমার রিভার্সিবল রিয়াকশন, কনজিকিউটিভ রিয়াকশন, প্যারালাল রিয়াকশন এগুলো তো আলোচিত হচ্ছেই, তার মতো করে বিভিন্ন রকমের ছবি টবি এসব তুমি আলোচনা করছোই। তার সঙ্গে সঙ্গে তুমি আরডিএস অ্যাপ্রক্সিমেশন, আরডিএস কমপ্লেক্স তুমি কি বুঝলে? আচ্ছা, স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন, ভ্যান ডপ কমপ্লেক্স তুমি কি বুঝলে? আচ্ছা, তারপরে তুমি হচ্ছে স্টোয়েজ স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, সেই কনসেপ্ট তুমি বুঝতে পারছো। কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট ভার্সেস থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, এই কনসেপ্ট তুমি বুঝতে পারছো। মানে এরকম অনেক ইম্পর্টেন্ট কনসেপ্টও কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। তো দেখো যতখানি করলাম সেই পর্যন্ত কোনো অসুবিধা আছে কিনা বলে না। ঠিক আছে তো, যা বলেছি ব্যাপারটা পরিষ্কার তো? হ্যাঁ স্যার। স্যার আগের পেজটা একটু দেখান। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে নেক্সট যে জায়গাটা তোমাদের ভীষণ এমফাসিস দিতে হবে সেটা হচ্ছে ওই টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট অফ রিয়াকশন, আরএনএস ইকুয়েশন, সেই জায়গাটা ভীষণ এমফাসিস দিতে হবে। মানে এটা মানে নেক্সট যে পার্টটা আমি বলছি সেটাও মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট, মানে ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে প্রত্যেক বছরে পরীক্ষায় কোশ্চেন দেবেই দেবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমার পরীক্ষা দেবে, মানে দেবে, কি বলে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন দেবে। এটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট। সেই কন্টেস্টটা আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আরএনএস ইকুয়েশন। আরএনএস ইকুয়েশন। আচ্ছা দেখো, এক্সপেরিমেন্টে যেটা দেখা যায় যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করার জন্য কোনো একটা রিয়াকশনের রেট ইউজুয়ালি দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যায়। তাহলে এই অবজারভেশনের উপরে বেশ করে আরএনএস একটা এম্পিরিক্যাল ইকুয়েশন দিলেন, সেটা এরকম দেখতে। আরএনএস ইকুয়েশন যেটা একটা এম্পিরিক্যাল ইকুয়েশন, মানে কোনো ডেরিভেশন নেই আর কি। সেটা কি না, কে সমান এ ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আরটি, এরকম ভাবে তুমি লিখছো। কেটা হচ্ছে এ ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আরটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। আচ্ছা, এটাকে বলা হয় প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এটা, আর ইউনিট অফ এ ইকুয়াল টু হচ্ছে তোমার ইউনিট অফ রেট কনস্ট্যান্ট কে, মানে ইউনিট অফ প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর সেটা ইউনিট অফ রেট কনস্ট্যান্ট কে। এবারে যদি তোমার এনে তো রিয়াকশন হয় তাহলে তোমার এইটা হবে হচ্ছে তোমার কত কেন, মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো, সেকেন্ড ইনভার্স এইটা ফর nth অর্ডার রিয়াকশন। nth অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ইউনিট অফ প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর আর ইউনিট অফ রেট কনস্ট্যান্ট তাহলে হচ্ছে সমান, এবং সেটা একটা nth অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে এরকম দেখতে হবে। আর ই ড্যাগারকে বলা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি, আর ইউনিট অফ ই ড্যাগার এটা হচ্ছে আরটি ইউনিট, যেটা এসআই ইউনিট করলে যে জুল পার মোল হলো অথবা তোমার ক্যালোরি পার মোল এক্সেট্রা, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি তোমার ইউনিট। আর আরএনএস ইকুয়েশন অনুযায়ী এ এবং অ্যাক্টিভেশন এনার্জি বোথ আর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। মানে পরে যখন অন্যান্য রেট থিওরিগুলো পড়বো, কলিশন থিওরি বা ট্রানজিশন স্টেট থিওরি ইত্যাদি পড়বো, তখন দেখবো যে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এবং অ্যাক্টিভেশনকে তারা টেম্পারেচার উপর ডিপেন্ড করতে পারে, কিন্তু আরএনএস ইকুয়েশনে এটা ধরে নেওয়া হচ্ছে যে এ এবং অ্যাক্টিভেশন এনার্জি তারা তোমার টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, এটা। আচ্ছা, এবারে তুমি যদি ওই ইকুয়েশনটায় লগ নিয়ে নাও ln k ইকুয়াল টু ln a মাইনাস ই ড্যাগার বাই আরটি, বা এটা অনেক সময় লগ 10 বেসও নিয়ে নেয় লোকে, লগ 10 বেস কে ইকুয়াল টু লগ 10 বেস এ মাইনাস ই ড্যাগার বাই 2.303 আরটি। এবং এখানে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে যদি লেটস সে ln k ভার্সেস 1/t প্লট করো, তাহলে একটা স্ট্রেট লাইন হচ্ছে
স্লোপটা হচ্ছে তোমার নেগেটিভ, এই স্লোপটা হচ্ছে মাইনাস ই ডাগার বাই আর হয়ে যাবে, সেখান থেকে ই ডাগারটা তুমি পেয়ে যাবে মাইনাস আর ইন্টু স্লোপ। এইখান থেকে তোমাকে অ্যাক্টিভেশন এনার্জিটাকে বের করতে হতে পারে, ই ডাগার ইকুয়াল টু মাইনাস আর ইন্টু স্লোপ। এখানে এলএন কে ভার্সেস 1/t প্লট করলাম বলে কেউ যদি এটাকে লগ 10 বেস কে ভার্সেস 1/t প্লট করতো, তাহলে স্লোপটা হতো মাইনাস ই ডাগার বাই 2.303 ইন্টু আর, সেখান থেকে ই ডাগারটা পেয়ে যেত মাইনাস 2.303 ইন্টু আর, মাইনাস 2.303 আর ইন্টু স্লোপ, সেখান থেকে অ্যাক্টিভেশন এনার্জিটা পেতে পারতো এটা। আচ্ছা, এবারে এইখান থেকে দেখো তুমি যদি ধরে নাও যে যখন টেম্পারেচারটা T1, তখন যদি কেটা তোমার K1 হয়, আর যখন টেম্পারেচার টিটা হচ্ছে T2, তখন যদি কেটা তোমার K2 হয়, তখন তুমি কি পাবে না ln K1 বাই K2 সেটা হয়ে যাবে মাইনাস ই ডাগার বাই আর ইন্টু 1/T1 মাইনাস 1/T2। এটা মানে তুমি এই ইকুয়েশনে যখন টেম্পারেচার T1 রেট কনস্ট্যান্ট K1 বসিয়ে দাও, যখন টেম্পারেচার T2 তখন রেট কনস্ট্যান্ট K2 বসিয়ে দাও, বিয়োগ করে দাও, সেটা হবে মাইনাস ই ডাগার বাই আর 1/T1 মাইনাস 1/T2। তাহলে এখান থেকে দেখো ই ডাগার তুমি পেয়ে যেতে পারছো আর ln K1 বাই K2 ডিভাইডেড বাই, যদি মাইনাসটা নেবে না মনে করো তাহলে 1/T2 মাইনাস 1/T1 করবে এটা, অথবা তুমি এটাকে 2.303 আর লগ করে নাও, লগ 10 বেস আর log 10 বেস K1 বাই K2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 1/T2 মাইনাস 1/T1। এটা তো এখান থেকে তুমি অ্যাক্টিভেশন এনার্জিটা বের করতে পারো। নিউমেরিক্যাল প্রবলেম করার সময় মানে এই যে লাস্টের ইকুয়েশনটা দিলাম না, যে ই ডাগারটা হচ্ছে আর ln K1 বাই K2 বাই 1/T2 মাইনাস T1 বা 2.303 আর log 10 বেস K1 বাই K2 বাই 1/T2 মাইনাস 1/T1, এইখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম, অথবা জাস্ট ln কে ভার্সেস 1/t বা log 10 বেস কে ভার্সেস 1/t তার তোমার স্লোপ বলে দিল, সেখান থেকে অ্যাক্টিভেশন এনার্জি বের করা। এই দুটোর মধ্যে কিন্তু একটা তোমার মানে এই রকম ভাবে আর কি তোমার নিউমেরিক্যাল প্রবলেমগুলো আসে, সেটা তোমাকে ঠিক ঠিক করে করতে হবে। আচ্ছা, এবারে যদি রিভার্সেবল রিঅ্যাকশন হয়, তাহলে পরে রিভার্সেবল রিঅ্যাকশন এই ফরওয়ার্ড প্রসেসের অ্যাক্টিভেশন এনার্জি যদি ই ডাগার 1 হয়, আর ব্যাকওয়ার্ড প্রসেসের অ্যাক্টিভেশন এনার্জি যদি ই ডাগার মাইনাস 1 হয়, সেটা হচ্ছে ডেল্টা এইচ অফ দ্য রিঅ্যাকশন তার সঙ্গে সমান হয়। ব্যাপারটা কিরকম দেখো, তুমি ধরো একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা আঁকো, সেটা কেমন দেখতে। এদিকে ধরো তুমি একটা এনার্জি প্লট করছো, এনার্জিটা ইন টার্মস অফ এনথালপি তুমি প্লট করতে পারো, আর এখানে তুমি রিঅ্যাকশন কোঅর্ডিনেটটাকে প্লট করো। আর এক্সোথার্মিক রিঅ্যাকশন অর্থাৎ রিঅ্যাকশন থেকে প্রোডাক্টটা বেশি স্টেবল এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে হয়। এই জিনিসটা এই হচ্ছে তোমার রিঅ্যাকশন, এই ধরো প্রোডাক্ট। হ্যাঁ, এই যে পুরোটা এটা হচ্ছে এনথালপি ফর দ্য রিঅ্যাকশন, এই যে পুরোটা সেটা হচ্ছে এনথালপি ফর দ্য প্রোডাক্ট। এই যে ডিফারেন্সটা সেটা বেসিক্যালি তোমার ডেল্টা এইচ, আর এই পার্টিকুলার ক্ষেত্রে ডেল্টা এইচ যেহেতু এইচ প্রোডাক্ট মাইনাস এইচ রিঅ্যাকশন, এটা তোমার নেগেটিভ হচ্ছে, সেখানে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। আচ্ছা, এবারে দেখো এইটা যদি তোমার ট্রানজিশন স্টেট হয়, তাহলে ফরওয়ার্ড প্রসেসের অ্যাক্টিভেশন এনার্জিটা সেটা বেসিক্যালি ই ডাগার 1, আর ব্যাকওয়ার্ড প্রসেসের যে অ্যাক্টিভেশন এনার্জিটা এটা হচ্ছে তোমার ই ডাগার মাইনাস 1। এবার এই ডিফারেন্সটা দেখো, সরি এই যে ডিফারেন্সটা দেখো, অ্যাক্টিভেশনের কি ডিফারেন্সটা দেখো, সেটা বেসিক্যালি ই ডাগার মাইনাস 1 মাইনাস ই ডাগার 1। মানে এবারে মানে এইটা জাস্ট তুমি যেহেতু এটা মাইনাস, তাহলে এটা ই ডাগার 1 মাইনাস ই ডাগার মাইনাস 1 হয়ে গেছে। এটাও নেগেটিভ, কারণ ই ডাগার মাইনাস 1টা বেশি, মানে এটা 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 অবশ্যই নেগেটিভ হচ্ছে। কেন হচ্ছে না, যেহেতু ই ডাগার মাইনাস 1টা ইজ গ্রেটার দেন ই ডাগার 1 হচ্ছে এটা। তাহলে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশনে যদি হয়, তাহলে প্রোডাক্ট ইজ মোর স্টেবল দেন দ্য রিঅ্যাকশন, মানে ব্যাকওয়ার্ড প্রসেসের অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি হবে দেন দ্য ফরওয়ার্ড প্রসেস, সেই জন্য তুমি ই ডাগার 1 মাইনাস ই ডাগার মাইনাস 1 সেটা নেগেটিভ হবে। আর এটাই যদি এন্ডোথার্মিক রিঅ্যাকশন তুমি করতে, তখন ডেল্টা এইচটা তোমার পজিটিভ হতো। এন্ডোথার্মিক রিঅ্যাকশনকে তুমি কনসিডার করো,
এদিকে এনার্জি, এদিকে রিয়াকশন কোঅর্ডিনেট, এই ধরো এখানে রিয়াক্ট্যান্ট, এই ধরো তোমার এখানে প্রোডাক্ট। আমি ছবিটাকে এইরকম ভাবে আঁকলাম, এই দিকে হচ্ছে তোমার রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট, এই এতখানি হচ্ছে অ্যাক্টিভেশন এই এনথালপি ফর দ্য রিয়াক্ট্যান্ট, এইটা হচ্ছে তোমার এনথালপি ফর দ্য প্রোডাক্ট, এইটা তোমার ট্রানজিশন স্টেট। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা ডেল্টা এইচ এখানে। এবার পরিষ্কার এখানে দেখো ডেল্টা এইচটা হচ্ছে তোমার এইচ পি মাইনাস এইচ আর, এটা কিন্তু এখন পজিটিভ হয়ে গেল এটা। এবং এক্ষেত্রে দেখো ফরওয়ার্ড প্রসেসের অ্যাক্টিভেশন এনার্জি যেটা, সেটা হচ্ছে তোমার ইডাগার 1, ব্যাকওয়ার্ড প্রসেসের অ্যাক্টিভেশন এনার্জি দেখো ইডাগার -1, তো এটা হয়ে যাচ্ছে দেখো ইডাগার 1 মাইনাস ইডাগার -1, যেখানে সমান হচ্ছে। এবং এটা অবশ্যই গ্রেটার দ্যান 0 হচ্ছে, কারণটা কি না ইডাগার 1টাই পার্টিকুলার কেসে ইডাগার -1 এর থেকে বেশি। তাহলে তুমি জাস্ট ওই ফরওয়ার্ড রিভার্সিবল রিয়াকশনে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনে অ্যাক্টিভেশনের যে ডিফারেন্সটা যে এনথালপি অফ দ্য রিয়াকশনের সঙ্গে সমান হয় আর কি, সে সম্বন্ধে তোমার একটা পরিষ্কার ধারণা থাকতে হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে দুটো জায়গায় মানে নিউমেরিক্যাল প্রবলেমের এই দুটো মেন জায়গা, একটা হচ্ছে কি দুটো ডিফারেন্ট টেম্পারেচারে তোমার রেট কনস্ট্যান্ট বলে দিল, সেখান থেকে অ্যাক্টিভেশন এনার্জি বের করা। আর একটা হচ্ছে এই তিনটে ডেটার মধ্যে যে কোনো একটা বলে দিল, ধরো তোমার ফরওয়ার্ড প্রসেসের অ্যাক্টিভেশন এনার্জি যে কোনো দুটো বলে দিল, আর থার্ডটাকে বের করা। মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড প্রসেসের অ্যাক্টিভেশন এনার্জি বলে দিল, ডেল্টা এইচ বের করো। অথবা ডেল্টা এইচ বলে দিল, তার সঙ্গে ফরওয়ার্ড প্রসেসের অ্যাক্টিভেশন এনার্জি বলে দিল, ব্যাকওয়ার্ড প্রসেসের অ্যাক্টিভেশন এনার্জি বের করো। অথবা ব্যাকওয়ার্ড প্রসেসের অ্যাক্টিভেশন এনার্জি এবং এনথালপি অফ দ্য রিয়াকশন বলে দিল, তুমি বেসিক্যালি এটা বের করো, মানে ফরওয়ার্ড প্রসেসের অ্যাক্টিভেশন এনার্জিটাকে বের করো। তাহলে এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা জিনিস যেটা একটুখানি মাথায় রেখে দেবে, সেটা হচ্ছে এই যে মানে যেটা তুমি যেহেতু তুমি বলছো যে মানে অ্যাকর্ডিং টু আরএনএস ইকুয়েশন, মানে আরএনএস থিওরি অনুযায়ী প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এবং অ্যাক্টিভেশন এনার্জি সেটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু বাস্তবে তা নয়। মানে অনেক ক্ষেত্রেই তুমি দেখতে পাবে, যেটা কলিশন থিওরি বা ট্রানজিশন স্টেট থিওরি যখন পড়ানো হবে, তখন তুমি দেখতে পাবে সেটা হচ্ছে যে ওই তোমার প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বা তোমার পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরই মেনলি বলি, সেটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়। তাই টেম্পারেচার ডিপেন্ডেন্ট যদি পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর হয়, টেম্পারেচার ডিপেন্ডেন্ট যদি পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর হয়, সেটাকে তুমি এইরকম ভাবে লেখো, ধরো a0 ইন্টু টি টু দি পাওয়ার n, এইরকম ভাবে দেখতে। a0 হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট পার্টটা, আর টেম্পারেচার ডিপেন্ডেন্ট তুমি এইরকম ভাবে লিখছো। তখন যেটা হবে যে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভেশন এনার্জিটা সেটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন এনার্জি, তার সঙ্গে একটা ইনঅ্যাক্টিভ পার্ট জাস্ট আমার থেকে যায়। তার মানে এটা যে ফিজিক্যালি রিপ্রেজেন্ট করছে, যেটা বলছে যে যদি প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়, তখন এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভেশন এনার্জিটাও কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। এটা বেসিক্যালি ইমপ্লাই করছে যে ইফ এ ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, then activation energy is also temperature dependent. ধরো যদি তোমার একটা বাইমলিকুলার গ্যাস ফেজ রিয়াকশন কনসিডার করো, বাইমলিকুলার গ্যাস ফেজ রিয়াকশন মানে এ প্লাস বি থেকে তোমার একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, এরকম টাইপের রিয়াকশন থাকে এটা। আর এবারে এখানে অনেকগুলো থিওরি আছে আর কি, কলিশন থিওরি, কলিশন থিওরি। আর কলিশন থিওরিগুলো এই পার্টিকুলার যারা থার্ড সেমিস্টার তাদের পড়ানো হয়নি, আসলে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী কলিশন থিওরি, ট্রানজিশন স্টেট থিওরি এগুলো হচ্ছে সেমিস্টার 6-এ আছে। আমি কলিশন থিওরি এবং ট্রানজিশন স্টেট থিওরি একটু ডিটেলে জাস্ট পড়াবো একদিন দুদিনের মধ্যে, মানে এটা
খুব তাড়াহুড়ো করলে খুব একটা ভালো বোঝা যায় না, মানে আমাকে একটুখানি সময় দিয়ে দিয়ে বলতে হবে। ফাইনাল ফর্মুলাটা হয়তো বলে দেওয়া যায়, কিন্তু এদেরও পড়াতে হবে, মানে তোমাদের কি বলে 5th সেমিস্টারের ছেলেদের, তাদেরকেও পড়াতে হবে, কিন্তু তাদের অ্যাটলিস্ট একবার তো বলে দেওয়া হয়েছিল। তোমার ঠিক আছে আরেকবার তো করতেই পারো, সেটা আলাদা কথা। আচ্ছা, কলিশন থিওরি অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে, মানে কলিশন থিওরি বলছি না, মানে এই বায়োমলিকুলার গ্যাস ফেজ রিয়াকশন, কলিশন থিওরি অনুযায়ী এটা না A0 ইন্টু T⁻½ এর সঙ্গে প্রপোর্শনাল হয়। আবার ট্রানজিশন স্টেট থিওরি যদি তুমি ধরো, সেখানে এটা দেখা যায় A0 ইন্টু T এর সঙ্গে প্রপোর্শনাল হয়। তার মানে পরিষ্কার বোঝা গেল যে কলিশন থিওরি এবং ট্রানজিশন স্টেট থিওরি পরে বায়োমলিকুলার গ্যাস ফেজ রিয়াকশনগুলো তুমি কনসিডার করো, তারা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এই পার্টিকুলার কেসে দেখো যদি এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভেশন এনার্জিটা, এটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন এনার্জি প্লাস হাফ RT হবে, আর এই পার্টিকুলার কেসে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভেশন এনার্জিটা এইটা প্লাস হচ্ছে তোমার RT হবে। এবারে এই এমনি ইডাগারটা এটা মাঝ গ্রেটার দ্যান NRT ইউজুয়ালি, মানে এনআই ভ্যালুটা তো দেখো ইউজুয়ালি খুব কম, এটা হাফ বা 1 এরকম, এবং এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভেশন সরি মানে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট যে অ্যাক্টিভেশন এনার্জিটা সেটা বেসিক্যালি NRT টার্মের তুলনায় খুব বেশি হয়, মানে এটা মাঝ গ্রেটার দ্যান NRT ইউজুয়ালি হোয়েন টেম্পারেচার ইজ নট টু হাই। এইটা সেখানে এইটা বেসিক্যালি তোমার যেটা দেখাবে যে ইডাগার এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভেশন এনার্জিটা মোরালেস ইকুয়াল টু তোমার টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন এনার্জির সঙ্গে সমান হয়ে যায়। ওই জন্য অ্যাক্টিভেশন এনার্জি টেম্পারেচার ডিপেন্ডেন্টের লোকে অত বেশি মাথা ঘামায় না। তাহলে এমনিতে যদি মানে বাস্তবে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়, সেই কারণে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন অ্যাক্টিভেশন এনার্জিও টেম্পারেচার ডিপেন্ডেন্ট হওয়ার কথা, কিন্তু সেই অ্যাক্টিভেশন এনার্জি টেম্পারেচার ডিপেন্ডেন্টের লোকে এত বেশি মাথা ঘামায় না, কারণ সেই টেম্পারেচার ডিপেন্ডেন্সটা তুমি খুব সিম্পলি ইগনোর করতে পারো। কারণটা হচ্ছে যে মানে মোস্ট অফ দ্য কেসে যে এন যেটা মানে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা লিখেছি তো যে T⁻n এর সঙ্গে প্রপোর্শনাল, ওই যে এনটা ইউজুয়ালি খুব ছোট হয়। আর যদি প্রচন্ড বেশি টেম্পারেচারে কোনো একটা রিয়াকশন তুমি কনসিডার না করো, সেটা টিটাও বেশ কম, 300 400 500 600 700 কেলভিন এরকম যদি হয় আর কি, তো সেই পার্টিকুলার ক্ষেত্রে এনআরটির যে ম্যাগনিটিউডটা সেটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভেশন এনার্জি তার তুলনায় এত কম হয়ে যাচ্ছে যে তুমি ওই এনআরটি পার্টটাকে জাস্ট ইগনোর করতে পারো। এটা হচ্ছে ব্যাপার, বুঝলো? তাহলে দেখো মানে আমি কলিশন থিওরি বা ট্রানজিশন থিওরি এই জিনিসগুলো এক্ষুনি বললে একটু বুঝতে অসুবিধা, আমি চাইছি ওটা একবার পড়িয়ে দেবো, পড়িয়ে দিয়ে তারপর আমরা এটা নিয়ে মূলত আলোচনা করব। ঠিক আছে, তাহলে এইখানে হয়তো আমাদের এই পার্টটা বলে নেওয়া উচিত ছিল, মানে আমি মানে যখন রিয়াকশন রেট থিওরি নিয়ে কথাবার্তা বলছি বা টেম্পারেচার ডিপেন্ডেন্স রেট কনস্ট্যান্ট অফ রিয়াকশন নিয়ে কথাবার্তা বলছি, তখন তোমার আর্নিয়াস ইকুয়েশন, ওদিকে হচ্ছে কলিশন থিওরি, এদিকে ট্রানজিশন থিওরি, পরপর করে বলে দেওয়া দরকার, কিন্তু কলিশন থিওরি বা ট্রানজিশন থিওরি কিচ্ছু পড়ানো হয়নি তোমাদের, মানে থার্ড সেমিস্টারের ছেলেদের প্র্যাকটিক্যালি, তাদের একটুখানি পড়িয়ে নেবো একটা দুটো ক্লাসে, মানে দুটো জিনিস দুটো ক্লাসে একটুখানি, বা দুটো জিনিস দুটো ক্লাসেও বলতে হবে না, একটা ক্লাসই এটা 1 ঘন্টা এটা 1 ঘন্টা, এভাবে যদি বলে দেওয়া যায় তাহলে এই পার্টটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে, সেটা আমরা বলবো। আচ্ছা, এমনিতে আরএনএস ইকুয়েশন নিয়ে মোটামুটি যতটুকু বললাম এইটুকু জানলেই তোমার কাজ হয়ে যাবে। আচ্ছা, আর লাস্ট যে পার্টটা আমরা একটুখানি আলোচনা করিনি, যা সময় আছে তাতে, সেটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালিসিস। এইটাকে একটুখানি জাস্ট আলোচনা করে, মানে ক্যাটালিসিস সেইটা নিয়ে যে 2-4টে কথাবার্তা বলা। আচ্ছা, ক্যাটালিসিস তুমি তো জানো যে কিছু ফরেন সাবস্টেন্স আছে যা রিয়াকশনে প্রেজেন্ট থেকে রিয়াকশনের রেটটাকে তোমাকে বাড়িয়ে দেবে, কিন্তু নিজের ওজন এবং কেমিক্যাল প্রপার্টিটা অক্ষুণ্ণ রাখবে, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ক্যাটালিস্ট। তাহলে জাস্ট মানে ক্যাটালিস্ট যেটা করে, ক্যাটালিস্ট ক্যান enhance the rate of the reaction, but it remains unchanged in weight and
chemical properties. The catalyst can enhance the rate of the reaction, but it remains unchanged in the weight and chemical properties. এটা আচ্ছা, এবারে ক্যাটালিস্ট কিভাবে রিঅ্যাকশন রেটটাকে বাড়ায়? ক্যাটালিস্ট রিঅ্যাকশন রেটটাকে বাড়ায় এইরকম ভাবে যে মানে ক্যাটালিস্টের প্রেজেন্সে রিঅ্যাকশনটার অল্টারনেটিভ পাথওয়ে ফলো করে হ্যাভিং লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। তাহলে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট the reaction proceeds via an alternative pathway having lower activation energy. In presence of catalyst, the reaction proceeds via an alternative pathway having lower activation energy. মানে ব্যাপারটা কি রকম? এটা একটুখানি জাস্ট বলে নি। এদিকে ধরো তোমার একটা এনার্জি প্লট করছো তুমি, এদিকে রিঅ্যাকশন কোঅর্ডিনেট, এই রিঅ্যাকশনটা এই ধরো প্রোডাক্ট আছে, এইটা হয়তো ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট। এটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট। এটা হচ্ছে তোমার ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। একটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট, একটা হচ্ছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। ঠিক আছে? তাহলে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট দেখো রিঅ্যাকশনটা অল্টারনেটিভ পাথওয়ে ফলো করে হ্যাভিং লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। আগে যেখানে এতটা বেশি অ্যাক্টিভেশন এনার্জি ছিল, এখন কি হচ্ছে, এখন অ্যাক্টিভেশন এনার্জিটা কমে গিয়ে ধরো এইটুকু হয়ে গেছে, দেখা প্রাইম। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কমে গেলে আগে যে আরএনএস ইকুয়েশন বললাম, সেই আরএনএস ইকুয়েশন অনুযায়ী কি হবে, রিঅ্যাকশন রেটটা বেড়ে যাবে। আর এখানে একটা জিনিস বলি যে তোমার টেম্পারেচার বাড়ালে রিঅ্যাকশন রেট বাড়ে, আবার ক্যাটালিস্ট ইউজ করে রিঅ্যাকশনের রেট বাড়ে। টেম্পারেচার বাড়ালে রিঅ্যাকশন রেট কেন বাড়ে? কারণ টেম্পারেচার বাড়ানোর মানে থার্মাল এনার্জি বেড়ে যাওয়া। থার্মাল এনার্জি বেড়ে যাওয়ার জন্য হচ্ছে যে মোর অ্যান্ড মোর রিঅ্যাকশন মলিকিউল সে অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করবে। মানে অ্যাক্টিভেশন বেরিয়ারের হাইটটা পাল্টালো না, কিন্তু রিঅ্যাকশনটার এনার্জি বেড়ে গেল, সেই জন্য মোর অ্যান্ড মোর রিঅ্যাকশন ক্যান ক্রস দ্য অ্যাক্টিভেশন বেরিয়ার, সেখানে রিঅ্যাকশনের রেটটা বাড়ে। যখন তুমি টেম্পারেচার বাড়িয়ে রিঅ্যাকশন রেটটাকে বাড়াতে চাইছো। আর ক্যাটালিস্টের প্রেজেন্সে কিন্তু মানে রিঅ্যাকশনটার এনার্জি যা ছিল তাই থাকছে, কিন্তু অ্যাক্টিভেশন বেরিয়ারটা অর্থাৎ হাইটটা কমে যাচ্ছে, সেই জন্য তোমার এটা ঘটতে পারছে আর কি। এটা আচ্ছা, এবারে ক্যাটালিস্ট কিন্তু ইকুইলিব্রিয়ামকে কোনো রকম ভাবে ইনফ্লুয়েন্স করে না। ক্যাটালিস্ট হ্যাজ নো রোল অন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ এ রিঅ্যাকশন। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ রিঅ্যাকশন। হ্যাঁ, একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কিন্তু ক্যাটালিস্টের বেসিক্যালি কোনো রোল নেই। হ্যাঁ, মানে তুমি সেটা দু রকম ভাবে দেখাতে পারো। তুমি আরএনএস ইকুয়েশন থেকে ওই K1/K-1 যে ইকুইলিব্রিয়াম করে সেখান থেকেও দেখাতে পারো, আবার তুমি কে ইকুইলিব্রিয়ামটাকে e⁻∆G0/RT সেখান থেকেও তুমি জিনিসটা দেখাতে পারো। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কিন্তু তোমার ক্যাটালিস্টের কোনো রোল নেই, সেটা একটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এবার ক্যাটালিস্ট সেটা একটা মোটামুটি মোরালেস একটা স্পেসিফিসিটি আছে আর কি। ক্যাটালিস্ট has a sort of স্পেসিফিসিটি, মানে হচ্ছে সমস্ত ক্যাটালিস্ট সমস্ত রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করতে পারবে সেরকম নয়। কিছু কিছু ক্যাটালিস্ট আছে কিছু কিছু রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করতে পারে আর কি, সেখানে একটা স্পেসিফিসিটি আছে। সেটা তোমাকে একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি কতগুলো ইম্পর্টেন্ট ফিচার্স বললাম, যে ওজন এবং কেমিক্যাল প্রপার্টি অক্ষুণ্ণ রাখবে, সে রিঅ্যাকশনের রেটটাকে বাড়াবে। কেমন করে বাড়াবে আমি বললাম, ইকুইলিব্রিয়াম তার কোনো এফেক্ট নেই এবং তার সাম কাইন্ড অফ স্পেসিফিসিটি আছে। আচ্ছা, এবারে আমরা তিনটে টাইপ অফ ক্যাটালিস্ট নিয়ে আলোচনা করব। টাইপস অফ ক্যাটালিসিস।
একটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালিসিস, দু নম্বর হচ্ছে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, আর হচ্ছে আবার এনজাইম ক্যাটালিসিস। এটা আচ্ছা, এই হোমোজিনিয়াস ক্যাটালিসিস একটা মূল ব্যাপার। আর এই হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে তোমার রেট অফ দ্য রিয়াকশনসটাকে তুমি লিখতে পারবে একটা কনস্ট্যান্ট থাকে যেটা ক্যাটালিটিক কোএফিসিয়েন্ট বলে, ইনটু কনসেন্ট্রেশন অফ ক্যাটালিস্ট ইনটু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। যে কোনো হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে, মানে প্রথম কথা হোমোজিনিয়াস ক্যাটালিসিস মানে রিয়াক্ট্যান্ট এবং ক্যাটালিস্ট তারা স্পেসিক্যালি সেম ফেজে থাকবে, তাই তো? মানে রিয়াক্ট্যান্টস অ্যান্ড ক্যাটালিস্ট আর ইন দ্য সেম ফেজ, এটা তোমাকে প্রথম মাথায় রাখতে হচ্ছে। আচ্ছা, এবারে তোমার রেট অফ দ্য রিয়াকশন দেখা যায় যে ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন এবং সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন তাদের সঙ্গে প্রপোর্শনাল। মানে যেটা মূল ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে রেট অফ দ্য রিয়াকশন বা এইটাকে তুমি এফেক্টিভ রেট কনস্ট্যান্ট বলো, এটাকে এফেক্টিভ রেট কনস্ট্যান্ট বলো, তাহলে রেট অফ দ্য রিয়াকশন বা এফেক্টিভ রেট কনস্ট্যান্ট দুটোই হচ্ছে ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে effective rate constant and velocity of the reaction are directly proportional to the concentration of the catalyst. Proportional to the concentration of catalyst. এটা কিন্তু হোমোজিনিয়াস ক্যাটালিসিসের একটা ভীষণ ইম্পর্টেন্ট ফিচার। মানে হয়তো একটা অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশনস হচ্ছে, H+ এর কনসেন্ট্রেশন তুমি জাস্ট ডাবল করলে দেখা যাচ্ছে যে ক্যাটালিস্ট মানে তোমার রেট কনস্ট্যান্টের রেশিওটা বা ভেলোসিটি অফ দ্য রিয়াকশনের রেশিওটা তোমার এক্স্যাক্টলি ডাবল হয়ে যাচ্ছে। যদি তা হয় তাহলে তুমি বুঝতে পারবে এটা একটা হোমোজিনিয়াস ক্যাটালিসিসের এক্সাম্পল আছে। আর যদি তা না হয় তাহলে সেটা একটা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস আছে। তাহলে হোমোজিনিয়াস ক্যাটালিসিস সেটা নিয়ে খুব ডিটেল কথাবার্তা বলার জায়গা আছে। তাহলে হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার তোমার কে এফেক্টিভ এবং ভেলোসিটি অফ দ্য রিয়াকশন দুজনেই হচ্ছে প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ক্যাটালিস্ট। আর এর যে একটা ভীষণ এক্সাম্পল হচ্ছে যে কোনো অ্যাসিড বেস ক্যাটালিসিস, যে কোনো অ্যাসিড বেস ক্যাটালিসিস হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ছে আর কি। হ্যাঁ, আর এবারে অ্যাসিড বেস ক্যাটালিসিস এবারে বিভিন্ন রকমের হতে পারে। তোমার আমরা যখন দেখবে পড়েছিলাম খুব ডিটেলে পড়েছিলাম আর কি। মানে অ্যাসিড বেস ক্যাটালিসিসের ক্ষেত্রে হচ্ছে তোমার ওই স্পেসিফিক H+ আয়ন ক্যাটালিসিস, তারপরে যে স্পেসিফিক OH মাইনাস মানে কি বলবো স্পেসিফিক H+ আয়ন দিয়ে মানে মানে শুধুমাত্র H+, মানে আসলে শুধুমাত্র H+ তো বলা যাবে না, H+ এর সঙ্গে জল থাকেই আর কি, তবু এরকম বলা হয় আর কি। স্পেসিফিক H+ আয়ন ক্যাটালিসিস, স্পেসিফিক OH মাইনাস আয়ন ক্যাটালিসিস, তারপরে হচ্ছে তোমার স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালিসিস যেখানে H+ এবং OH মাইনাস দুজনেই জাস্ট রিয়াকশনকে ক্যাটালাইজ করছে। তারপরে তুমি দেখতে পাবে হচ্ছে তোমার জেনারেলাইজ H+ আয়ন ক্যাটালাইজ রিয়াকশন যেখানে হচ্ছে তোমার আনডিসোসিয়েটেড অ্যাসিডটাও রিয়াকশনকে ক্যাটালাইজ করতে পারে, তারপর আনডিসোসিয়েটেড বেসও রিয়াকশনকে ক্যাটালাইজ করতে পারে। হ্যাঁ, সেখানে জেনারেলাইজড বেস ক্যাটালিসিস বলা হচ্ছে, আবার জেনারেলাইজ অ্যাসিড বেস ক্যাটালিসিস বলা হচ্ছে। মানে এরকম বিভিন্ন রকমের যে ক্যাটালিসিস হয় এবং তার মতো করে বিভিন্ন রকমের প্লট টট ইত্যাদিগুলো হয় আর কি। আমার যেটা আমি এটাখানে থমকে যাচ্ছি তার কারণটা হচ্ছে যে এখানে মানে এরপরেই যে জিনিসটা আমাদের আলোচনা করতে হবে আমি আমি মানে অ্যাসিড বেস ক্যাটালিসিসটা খুব ডিটেলে বলবো, বলার আগে যেটা কথা সেটা হচ্ছে যে এই যে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস এই যে পার্টটা, এই পার্টটাও কিন্তু থার্ড সেমিস্টারকে পড়ানো হয়নি। মানে এটা বুঝতে গেলে যেহেতু তোমার অ্যাডজর্পশনের নলেজটা লাগে, অ্যাডজর্পশনটা কিন্তু 6 সেমিস্টারে আছে, সেই জন্য তোমাদের সিলেবাসে শুধুমাত্র হোমোজিনিয়াস ক্যাটালিসিস এবং এনজাইম ক্যাটালিসিস এই দুটো পার্ট ছিল। সেখানে এই পার্টটা পরিষ্কারভাবে পড়াতে গেলে মানে পুরো কমপ্লিট করতে গেলে রাদা তোমার আমার মনে হয় ওই হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস নিয়ে কিছু কথাবার্তা একটু ডিটেলে বলে দেওয়ার জায়গা আছে বা বলতে হবে আর কি সেইটা। মানে হোমোজিনিয়াস বলবো, এনজাইম বলবো, আর হেটেরোজিনিয়াসটা বলবো না, সেটা আবার একটু অসুবিধা হচ্ছে। দেখে সমস্যা মানে হোমোজিনিয়াস ক্যাটালিসিস পর্যন্ত বলে তোমায় ছেড়ে দিতে হবে,
আর অ্যাসিড বেস ক্যাটালিসিসের জায়গাটা আমি আজকে একটুখানি বলতে চাইছি না, তার কারণটা হচ্ছে যে আমি চাইছি যে এই যে জায়গাটা না, মানে হোমোজিনিয়াস ক্যাটালিসিস আমি যতখানি বললাম সেইটুকু বাদ দিয়ে যে বাকি পার্টটা, এই পার্টটার জন্য আমি তোমাদেরকে মানে ইনসিস্ট করব যে আমি ওই সামনের বৃহস্পতিবার মানে একদম সামনাসামনি আছে বলে বলছি, থার্সডে 6:30 থেকে 8:30 এইটা AM, এই পার্টটায় এই অ্যাসিড বেস ক্যাটালিসিসটা আমি জাস্ট ফার্স্ট সেমিস্টারে পড়াবো, খুব ডিটেলে পড়াবো। তাহলে এইখানে বললে তোমাকে জাস্ট জাস্ট সিম্পলি তোমাকে সামারাইজ করে ছেড়ে দিতে হবে। আর এই এই থার্সডে 6:30 থেকে 8:30 এই অ্যাসিড বেস ক্যাটালিসিসটা কিন্তু পড়াবো। আমি চাইবো যে এই ক্লাসটা তোমরা করে নাও, তাহলে অ্যাসিড বেস ক্যাটালিসিসের ডিটেলিংটা তোমার জানা যাবে। মানে এখানে বলতে গেলে আমি জাস্ট এই যা সময় আছে 5-7 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটাকে বলবো, 5-7 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটা বললে কোনোটাই হয়তো মাথায় ঢুকবে না। মানে ক্যাটালিসিসটা এমনিও যেহেতু কমপ্লিট করতে পারছি না, মানে এনজাইম ক্যাটালিসিস তো আজকে করতে পারাও যাবে না আর কি, সেটা তো অনেক কথাবার্তা বলা আছে। আর হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস আরোই পারা যাবে না, কারণ হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসটা হচ্ছে মানে পার্টিকুলার থার্ড সেমিস্টারের ছেলেদের এখনো পড়ানোই হয়নি। সেই জন্য আমি ওই এই ক্লাসটা একটুখানি করে নিতে বলছি। মানে যদি করতে পারো তো ভালো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। যদি করতে না পারো তাহলে হচ্ছে আমি ওই তোমার ভিডিওটা দিয়ে দেবো আর কি। তাহলে এটা মানে পুরোটাই মানে খুব বেশি কি বলবো, মানে খুব ডিটেলে এমনিতেও নেই তেমনিতেও নেই, তোমাকে জাস্ট করতে হতে পারে আর কি। আর হেটেরোজিনিয়াস এনজাইম ক্যাটালিসিসটা তো আজকে বলা যাবে না, এটার জন্য তো একটা কর্পোরেট সময় দিতে হবে। আর হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসটা তার তো ব্যাকগ্রাউন্ডটা পড়ানোই হয়নি, সেটা একটু অসুবিধা হবে। হ্যাঁ, তো সেই পার্টটা নিয়ে একটুখানি সমস্যা। মানে আমি ভাবছি বারবার যে আমি কেমিক্যাল কাইনেটিক্স পার্টটা যে পুরোটাকে কমপ্লিট করে দেবো নেক্সট ক্লাসে ভাবছি, কিন্তু নেক্সট ক্লাসে তো আমাকে দেখো না কি কি জিনিস কভার করতে হচ্ছে। নেক্সট ক্লাসে আমাকে যে জিনিসগুলো কভার করা উচিত হচ্ছে, কলিশন থিওরি আমি কিছু বলিনি, কারণ এটা 6 সেমিস্টারে আছে। আজকে যেহেতু থার্ড সেমিস্টারে ছেলেরা ক্লাস করছে, তারা কলিশন থিওরিটা বুঝতে পারবে না বলে এইটা নিয়ে কিছু কথাবার্তা বলা, সেটা আমি বলিনি। আর ট্রানজিশন স্টেট থিওরি এটা তোমার থার্ড সেমিস্টারে আছে, সেটা যেহেতু বিএসসি ফার্স্ট ইয়ারে ছিল না, সেখানে আমি যখন এত তাড়াতাড়ি করে যখন সামারাইজ করছি জিনিসটাকে, তখন ট্রানজিশন স্টেট থিওরি নিয়েও যখন কথাবার্তা বলবো ছেলেরা বুঝতে পারবেন। এটা একটা হলো। আর ক্যাটালিসিসের কনটেক্সটে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস পার্টটা, সেই পার্টটা আমি এখনো বলিনি। আচ্ছা, এর সাথে আমি এনজাইম ক্যাটালিসিসটা ধরো বলবো, এটা অলরেডি যেহেতু জানা আছে তুমি বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আর অ্যাসিড বেস মানে হোমোজিনিয়াস ক্যাটালিসিসের রেসপেক্টে অ্যাসিড বেস ক্যাটালিসিসটা সেটা একবার পড়ানো আছে, সেটা তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না, কিন্তু এইটা অনেকটা সময় দিয়ে তোমাকে বলতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা দরকার যে ইউনিমলিকুলার রিয়াকশন, সেখান থেকে লিন্ডেম্যান মেকানিজম, ইউনিমলিকুলার রিয়াকশন সেখান থেকে লিন্ডেম্যান মেকানিজম, অন্তত পক্ষে লিন্ডেম্যানটা। এরপরে হিনসেলউড বা কেআরআর বা আরকেকে থিওরি এগুলো তো সব আছেই, সেগুলো তো আমি বাদও করে দিই। তাহলে ইউনিমলিকুলার রিয়াকশন সেখান থেকে লিন্ডেম্যান মেকানিজম, সেটাও হচ্ছে ফার্স্ট সেমিস্টারে ছিল না, পড়ানো হয়নি, এটা কিন্তু তোমাকে জানতে হবে। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার মানে কাইনেটিক সল্ট এফেক্ট, মানে প্রাইমারিটা নয় বাদিয়ে দিচ্ছি, মানে সেকেন্ডারিটা যদিও সেভাবে সিলেবাসে থাকে না, কিন্তু তোমার কাইনেটিক সল্ট এফেক্ট মানে একটা রিয়াকশন যদি মানে রিয়াকশন করে যদি আয়নস হয়, তাহলে আয়নিক স্ট্রেংথের একটা এফেক্ট থাকে ওই রিয়াকশনের উপরে, যেটা বলে কাইনেটিক সল্ট এফেক্ট। বা কাইনেটিক সল্ট এফেক্ট প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট হয়, সেকেন্ডারি কাইনেটিক সল্ট এফেক্ট হয়। প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্টের রেসপেক্ট হচ্ছে ব্রনস্টেড জেরাম ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে আর কি, সেইটা নিয়ে জাস্ট কথাবার্তা বলার দরকার পড়ে আর কি সেইটা। হ্যাঁ, তাহলে সেইটাও দেখো তোমার ফার্স্ট সেমিস্টারে ছিল না, সেখানে এটা পড়ানো হয়নি, এটা একটা তোমাদের পড়াতে হবে। আর একটা জিনিস যেটা মানে নেট বা এই ধরনের পরীক্ষার জন্য খুব লাগে বলে আর কি, সেটা করছে যে এনজাইম ইনহিবিশন। মানে এনজাইম কাইনেটিক্স মাইস এলিমেন্টাল ইকুয়েশন সেটা সিলেবাসে ছিল, কিন্তু এনজাইম ইনহিবিশনটা ফার্স্ট সেমিস্টার সিলেবাসের মধ্যে ছিল না, সেখানে এইটাও কিন্তু আমার পড়ানো হয়নি।
তাহলে এই যে রেস্ট পার্টটা যেটা নিয়ে আমরা আলোচনা করবো, আমি হয়তো অ্যাসিড বেস এবং এনজাইম ক্যাটালিসিসটা কুইকলি বলে দিতে পারবো, যেভাবে তাড়াতাড়ি করে বলছি, কারণ জিনিসটা আমার জানা আছে। কিন্তু বাকি দেখো যে পার্টটা আমাদের পড়ে আছে আর কি, তার একটা বড় পোর্শনেই কিন্তু আমরা পড়াইনি, মানে থার্ড সেমিস্টারের ছেলেদেরকে পড়াইনি। ফিফথ সেমিস্টারের ছেলেদের যদিও মানে তোমাদের আছে অ্যাকচুয়ালি সিক্স সেমিস্টারে, কিন্তু আমি অন্তত একবার বলেছিলাম, যারা খুব ইন্টারেস্টেড ছিল তারা শিখে নিগো, তাই তো বিক্রম? তোমরা শিখে নিয়েছিলে তো এই 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 পুরো জিনিসগুলো? হ্যাঁ স্যার। মানে একবার আমি বলে দিয়েছিলাম ওই জ্যামের কথাটা, মানে আগের যে প্রিভিয়াস জ্যাম যখন আলোচনা হচ্ছিল সেই কন্টেস্টে এগুলো লাগবে বলে। কিন্তু এটা তো খানচারেক ক্লাস তো মিনিমাম দিতেই হয়েছিল না, তার আগে তো এগুলো করা যায় না। কারণ কলিশন থিওরি আছে, ট্রানজিশন স্টেট থিওরি আছে, হেটেরোজেনিক ক্যারিয়ার, এগুলো সব বড় বড় চ্যাপ্টার। লিন্ডেম্যান মেকানিজম আছে, কাইনেটিক সল্ট এফেক্ট আছে, এনজাইম ইনহিবিশন আছে। হ্যাঁ, তাহলে এইগুলো অন্তত খানচারেক বড় ক্লাস লাগে। তাহলে খানচারেক বড় ক্লাস যদি না দেওয়া যায়, এগুলো কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। সেই জন্যে আমাকে একটুখানি ধীরে চলনীতি নিতে হবে, আমাকে এই জিনিসগুলো কিন্তু পড়িয়ে দিতে হবে। তাহলে আমি তোমাদের এক কাজ করি, মানে বলছি যেটা, সেটা হচ্ছে এক কাজ করো, তোমরা কয়েকটা ক্লাস না একটু অ্যাডিশনালি করে নাও। সামনের বৃহস্পতিবারে, এটা তোমাদের এক্সট্রা ক্লাস আর কি, সামনের বৃহস্পতিবারে সকালবেলা 6:30 থেকে 8:30 এই ক্লাসটাকে করে নাও, যেখানে তোমার অ্যাসিড বেস ক্যাটালিসিস পড়ানো হবে। ঠিক আছে? আর তারপরে আমি যেটা করব, একটুখানি স্লো হোক, তাতে হচ্ছে আমি ওই শনিবারে, মানে আমি শুধু তাই না, অ্যাসিড বেস এবং এনজাইম ক্যাটালিসিস দুটোই হচ্ছে ওই দিন হয়ে যাবে, কারণ আমি হোমোজিনিয়াস ক্যাটালিসিসের যে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত আমি অলরেডি করে রেখেছি ওদের। তাহলে এই এই যে অ্যাসিড বেস এবং এনজাইম ক্যাটালিসিস বৃহস্পতিবারে তোমাদের কভার হয়ে যাচ্ছে। শনিবার আমি যেটা চেষ্টা করব, এই দুটো পার্ট একটা দিনে জাস্ট চেষ্টা করে নেব আর কি। এটা হচ্ছে আমাদের স্যাটারডে ইউজিএল ক্লাসে কলিশন থিওরি, ট্রানজিশন স্টেট থিওরিটা বলে দেব। আর একটা ক্লাসে, এইটা মেবি মন্ডে অর সামথিং, মানে কিছু একটা সময় ধরে আর কি, এই পার্টটা আমি বলে দেবো। এটা এইটা একদিন বলে দেবো। আর এনজাইম ইনহিবিশনটা জ্যামের সিলেবাসে সেইভাবে নেই, কিন্তু এইটা বলতে গেলে এইটা আবার একটা অ্যাডিশনাল ক্লাস লাগবে। তাহলে আমি খুব বেশি ক্লাস, আমাদের তো অ্যাকচুয়ালি 6টা লেকচার এখানে দেওয়া আছে, 6টা লেকচার 3টে পড়ানো আর হচ্ছে 3টে পরীক্ষা নেওয়ার কথা। আমরা যদি 2টো পরীক্ষা আর 4টে পড়ানোতে ইনভলভ করি, তাহলে সামনের সপ্তাহ আর তার পরের সপ্তাহ এটা আমি পড়াটা অ্যালাউড হয়ে যাচ্ছে। এটাও নেক্সট স্যাটারডে, তারপরে স্যাটারডে, সেটা ধরে যদি পড়িয়ে দিই, আর তার মাঝে একটা, আর এইটা হচ্ছে বৃহস্পতিবার পড়িয়ে দিচ্ছি, আর এনজাইম ইনহিবিশনটা আমি একটা এক্সট্রা টাইম ধরে যদি পড়িয়ে দিই, তাহলে তোমাদের নেক্সট 2টো উইকে তোমাদের এই পার্টটা ঠিক ঠিক করে কভার হয়ে যাবে। এবং এইটা আমি যেটা চেষ্টা করব, যে এই যে কলিশন থিওরি, ট্রানজিশন স্টেট থিওরি, যেটা অন্তত বিএসসি সিলেবাসে আছে, আর লিন্ডেম্যান মেকানিজম এবং কাইনেটিক সল্ট এফেক্ট, এই যে জিনিসটা, হ্যাঁ, এই যে জিনিসগুলো তোমাদের মানে সিক্স সেমিস্টারের সিলেবাস আছে সেই মতো করে করা। এখানে এই ক্লাসগুলো ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টার তারা একসাথে করে নিতে পারবে আর কি। করে নিলে তোমার ওভারঅল জিনিসটা কভার হয়ে যাবে। তাহলে আমি নেক্সট আরো 2 সপ্তাহ সময় নেওয়া হচ্ছে, মানে নেক্সট স্যাটারডে এবং তারপরের স্যাটারডে, সেই দিনে আমরা পড়ানোটা শেষ করবো। যেহেতু 6টা ক্লাস আমাদের দেওয়া আছে, তাহলে 4টে ক্লাস পড়ানোর জন্য লাগলো, আর 2টো ক্লাস হচ্ছে তোমার পরীক্ষা দেবে পরপর করে 2টো। হ্যাঁ, আর এর মাঝে আমি একটা টাইম বের করে আমি চেষ্টা করছি যে কোনো একটা এক্সট্রা জিনিসপত্র দিয়ে দেওয়ার। ঠিক আছে? তাহলে এইটা আমরা নেক্সট ক্লাসে, মানে নেক্সট ক্লাস মানে একটা ক্লাসে হবে না, পরপর করে জিনিসটাকে বলবো। নাহলে ব্যাপারটা তাড়াহুড়ো, মানে দেখো যা বলেছি এখন পর্যন্ত জিনিসগুলো কিন্তু তোমাদের অলরেডি খুব ভালো করে পড়া আছে একবার, তাহলে খুব তাড়াতাড়ি করে বলেছি, কিন্তু যা যা বলার কথা কিন্তু আমরা বলে দিয়েছি। মানে থার্ড সেমিস্টারের ছেলেদের পার্টিকুলারলি বলছি, তোমরা বুঝতে পেরেছো তো আমি যা যা বলেছি এখন পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ মানে এগুলো সব তোমাদের পড়া যেহেতু, তাহলে আমি জিনিসটাকে সামারাইজ করে দিলাম, মানে রিভিশনের মতো করে করলাম। কিন্তু নেক্সট যে জিনিসগুলো হচ্ছে সেগুলো ফিফথ সেমিস্টারের ছেলেদের কিন্তু আমি রিভিশনের মতো করে তাড়াহুড়ো করে একটা ক্লাসেই পুরোটাকে বলে দিতে পারি, কিন্তু তোমাদের বললে তোমরা বুঝতে পারবে না। মানে কোনো জিনিস মানে আগা পাঁচতলায় কিছুই জানা নেই, যা শুধু কিছু ইনফরমেশনের মতো করে ব্যাপারটাকে বলে দিলাম, তাহলে পরীক্ষায় অ্যান্সার করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেখানে এইটা মানে হাউএভার স্মল, তোমাকে কিন্তু একটা সময় দিতে হবে। আমি এই সময়টা দেবো, মানে দেবো না সেটা বলছি না, মানে সময়টা দেবো, মানে টাইমটা বের করতে হবে কি করে করা যায়। ঠিক আছে? মানে আজকে এই পর্যন্তই থাক, মানে আর বেশি কিছু আজকে আর বলছি না। চ্যাপ্টার 7, কেমিক্যাল কাইনেটিক্স পার্ট 2, যেটা আজকে এইখানে শেষ করে দেওয়া যায়। মানে অনেকটা ইনফরমেশন বলা হয়েছে, এটা আমাদের বই থেকে
পার্টিকুলারলি দুটো চ্যাপ্টার তো খুব ভালো করে দেখে নেবে। একটা হচ্ছে ওই যেখানে কমপ্লেক্স রিয়াকশনের যে চ্যাপ্টারটা বলা আছে সেটা একটু রিভিশন করে নেবে। আর আরএনএস ইকুয়েশন, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট, আরএনএস ইকুয়েশনের চ্যাপ্টারটা, এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে দেখে নাও। ক্যাটালিসিসটা দেখতে পারলে ভালো, মানে হোমোজিনিয়াস ক্যাটালিসিস প্রথমে ইন্ট্রোডাক্টরি 2-4 পাতা, সেটা তুমি দেখে নিতে পারো। অ্যাসিড বেস ক্যাটালিসিস এবং এনজাইম ক্যাটালিসিস আমরা একদিনে বলে দেবো। কলিশন থিওরি, ট্রানজিশন স্টেট থিওরি একদিনে বলে দেবো। আর তোমার লিন্ডেম্যান মেকানিজম আর প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট সেটা আরেকদিনে বলে দেবো। তার 3টে ক্লাস, একটা হচ্ছে সামনের সপ্তাহে বৃহস্পতিবার সকালে আর শনিবার সকালে। এই দুটো ক্লাস তোমরা চেষ্টা করো যতটা সম্ভব অ্যাটেন্ড করার। যারা করতে পারবে না ভিডিও দিয়ে দেবো, সেটা একটুখানি দেখে নিতে পারবে। আর সামনের সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করছি একটা এক্সট্রা ক্লাস কিছু একটা দিয়ে দেওয়া, আর তারপরের সপ্তাহে শনিবারে আমরা বাকি যে পার্টটা আছে সেই পার্টটাকে আলোচনা করে দেবো। ঠিক আছে? তো বলো, কারো কোনো অসুবিধা থাকলে বলো। কারো কিছু অসুবিধা আছে? স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের মানে মানডেতে যেরকম আগের দিনকে আয়নিক ইকুইলিব্রিয়াম শেষ হয়ে গিয়ে মানে ফেজ শুরু হবে, হ্যাঁ ওটা ওরকমই চলবে তো? হ্যাঁ, ওটা ওরকমই চলবে, কিন্তু এই সপ্তাহের জন্য বলি, এই সপ্তাহের জন্য না, আমি যেহেতু সোমবার এই সপ্তাহে হচ্ছে ঝাড়গ্রামে ফিরবো, হ্যাঁ, তাহলে সোমবার সকালে আমি পড়াতে পারছি না। হ্যাঁ, আমি ওই মঙ্গলবার আর বুধবার এই দুদিনের মধ্যে একদিন তো তোমার ওই যেমন পড়াচ্ছি, ওই দুটো ব্যাচকে তো একসাথে ওই পার্টটা পড়াতে হবে আমাকে এখন, ওই যেটা ওই হ্যাঁ, ডিএসসির হ্যাঁ পার্টটা। ডিএসসি পার্টটা। আমি ওই দুটো দিনের মধ্যে একদিন, হ্যাঁ, আমি ওই জ্যামের ক্লাসটা নেব। মানে আমি এই যেটা ওই বলতে হবে ওই তোমার, দেখো তোমরা থার্মোডাইনামিক্সে শুধুমাত্র থার্মোকেমিস্ট্রি পর্যন্ত একদিন পরীক্ষা দিয়েছো তো? কিরে বিক্রম, রিসেন্ট টাইমে যেটা হ্যাঁ স্যার। পরীক্ষা নিলাম কতদূর পর্যন্ত ছিল? এটা তো থার্মোকেমিস্ট্রি পর্যন্ত, ফার্স্ট আর থার্মোকেমিস্ট্রি এইটুকু পরীক্ষা দেওয়া হয়েছে তো নাকি? হ্যাঁ স্যার, এটাই ছিল। হ্যাঁ আমি ওই সোমবারে না একটা পরীক্ষা দেবে, সেখানে হচ্ছে সেকেন্ড ল, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম, এই তিনটের উপরে বেশ করে সোমবার তোমরা একটা পরীক্ষা দেবে। ঠিক আছে? সোমবার আমি পড়াতে পারবো না, সোমবার আমি মানে ওই মানে যাবো ঝাড়গ্রাম আর কি সকালে বলে। এইটা আমি মঙ্গলবার বুধবার এই দুদিনের মধ্যে একদিন আমি তোমাদের পড়িয়ে দেবো আর কি, ওই ওই মানে ফেজ ইকুইলিব্রিয়ামটাকে পড়িয়ে দেবো। তারপরে তুমি আবার একটা সব মিলে একটা কমপ্লিট পরীক্ষা দিয়ে নিতে পারবে আর কি। এটা তাহলে নেক্সট দিনে সোমবার তুমি সকালে পরীক্ষা দেবে, যেখানে হচ্ছে তোমার থাকবে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থাকবে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থাকবে, আয়নিক ইকুইলিব্রিয়াম থাকবে। ঠিক আছে?